আসসালামু আলাইকুম। আমাকে শুনতে পা ওয়ালাইকুম আসসালাম, শোনা যাচ্ছে। আচ্ছা। আপনারা সবাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভাইয়া। আলহামদুলিল্লাহ। আহ এখানে মোটামুটি অনেকজনই জয়েন করছেন। আমরা যেখানে আজকে ফার্স্ট ক্লাস, তো সেক্ষেত্রে আমরা বেশি কিছু শিখব না, হ্যাঁ? আমরা জাস্ট খালি কনসেপ্টটা ক্লিয়ার করে নেব আর যে টপিকসগুলো আজকে পড়ানোর কথা সেগুলো আমরা দেখে নেব। আমরা গতদিনে ডার্ট নিয়ে আলোচনা করছিলাম, তাই তো? যে ডার্টটা কি আসলে, এটা দিয়ে কি করা হয়, এটার ফিউচারটা কিরকম, তারপর হচ্ছে এটার ইতিহাস যেটা, এটা আমরা পড়ছিলাম, তাই তো? তো গত ক্লাসে বা ফার্স্ট যে সেমিনারটা ছিল আমাদের গত 25 তারিখে, এই সেমিনারে ছিলেন না এরকম একজন যদি থাকেন আমাকে একটু জানাবেন যে আমি ছিলাম না। আছেন কেউ এরকম যে সেমিনারে ছিলেন না? জি। জি ভাইয়া, হচ্ছে আমি প্রথম মানে 10-15 মিনিট ছিলাম, তারপর কারেন্ট চলে গেছিল, তো পরে আমি আর থাকতে পারিনি। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। জাকারিয়া লাবিব, আপনিও ছিলেন না। ওকে, সমস্যা নেই। তাহলে খুব কম লোকে, মানে সবাই ছিল বেশিরভাগে, দু একজন বাদে। আচ্ছা, কোনো সমস্যা নেই। তাহলে আমরা একটু ওভারভিউ করি। আমরা গত ক্লাসগুলোতে যেগুলো শিখছিলাম সেটা সম্পর্কে একটু ওভারভিউ করব, তারপর আমরা হচ্ছে আমাদের টপিকসে চলে যাব। আমার সিস্টেমটা হচ্ছে যে আমি যখন ক্লাস করাই, আমি ক্লাসে যেভাবে আমি নিজে যখন কথা বলবো, আমি আবার এগুলোকে কোশ্চেন করে করে সবার কাছ থেকে অ্যান্সারগুলো নিব। তো আমি চাইবো আমরা এই ক্লাসটা যেভাবে আমরা লাইভ ক্লাস করি, লাইভ ক্লাসে কি হয় যে অফলাইন ক্লাসে যে ক্লাসের ভিতরে স্যার পড়াচ্ছে আর স্যারকে আমরা সাথে সাথে কোনো না জিনিস না বুঝলে কোশ্চেন করে ফেলি, অর্থাৎ একটা আলোচনার ভিতর দিয়ে আমরা ক্লাসটাকে শেষ করি। যদিও আমরা হচ্ছে অনলাইনে এখানে ক্লাসটা করতেছি, আমরা সবাই চাইবো আমরা অফলাইনে যেভাবে ক্লাস করি সেভাবে যেন আমরা কমফোর্টলি ক্লাসটা করতে পারি। ঠিক আছে? আমরা এখানে যারা জয়েন করছি আমরা সবাই সবাইকে অতটা বেশি চিনি না। ক্লাসে আমরা যখন প্রেজেন্টেশন দিব অথবা হচ্ছে আমরা ক্লাসে স্যারকে প্রশ্ন করব, তারপর হচ্ছে ওখান থেকে অ্যান্সার পাবো। তো আমার একজন প্রশ্ন যখন করব, আমার একটা প্রশ্নের কারণে আরও 10 জনের ওই প্রশ্নটা যে মনের ভিতরে আছে ওরা সাহস পাচ্ছে না করতে, ওই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে হবে কি, আপনার যে জড়তাটা আছে এই জড়তাটা কেটে যাবে, প্লাস আপনাকে সবাই চিনতে পারবে। এটা কিন্তু একটা বেস্ট প্র্যাকটিস। আপনারা হয়তোবা এখনও যারা টিমে কাজ করেননি কখনো বা এই টাইপের এনভায়রনমেন্টে আসেন নাই, এই জড়তাটা কিন্তু খুবই একটা সমস্যা। আপনি যখন এইটা শিখতেছেন তার মানে আমি ধরে নিচ্ছি আপনি সফটওয়্যার কোম্পানিতে জব করার জন্য আগ্রহী। তো সেক্ষেত্রে আপনাকে জব করতে গেলে আপনাকে টিমের সাথে জয়েন করতে হবে। আর আমরা এখানে যে বর্তমানে 28 জন জয়েন আছি, আমরা একটা টিম। এই টিমের ভিতরে সবাই সবার পজিশন বুঝতে পারবো, কে বেশি পারতেছে কে কম পারতেছে, এগুলো সবাই বুঝতে পারবো, হ্যাঁ? তাহলে আমরা সবাই কোশ্চেন করব, ঠিক আছে? রেসপন্স করবে সবাই। জি ভাইয়া। ওকে, আচ্ছা। আহ, এইখানে আমি দুই একটা কোশ্চেন করি। আমাকে একজন, যে কেউ একজন বলেন যে আসলে প্রোগ্রামিংটা কি? স্যার, প্রোগ্রামিং হলো একটি কম্পিউটারের হ্যাঁ, ভাষা স্যার, আচ্ছা। যেটা দিয়ে আমরা আসলে অনেক সফটওয়্যার ডেভেলপমেন্ট, ডিজাইন আসলে এই ধরনের কাজগুলো করতে পারি। ওকে, ধন্যবাদ। আহ, প্রথম কথা হচ্ছে যে আমাকে স্যার বলা যাবে না। হ্যাঁ, আমি হচ্ছে আপনাদেরই হয়তোবা ধরা যায় আর কি, সমবয়সী হতে পারি বা বেশি বয়সী হতে পারি, কিন্তু ভাইয়া বলবেন, হ্যাঁ? সবাই ভাইয়া বলবেন, কারণ আমরা যেখানে একই সূত্রে গাথা, আমরা সবাই সিএসসি স্টুডেন্ট। তো সেক্ষেত্রে এখানে স্যার বলে কিছু নেই, হ্যাঁ? আমরা যেমন কোম্পানিতে যখন জব করি আমরা কোম্পানিতে টিম লিডারকেও স্যার বলি না, আর এখানে তো আমরা কোর্স করতেছি, এটা হিসাব আলাদা। তাহলে আমরা সবাই ভাইয়া বলবো, হ্যাঁ? ঠিক আছে। আর কেউ বলবেন প্রোগ্রামিংটা কি? প্রোগ্রামিং হলো কম্পিউটারের ভাষা আর কি, যেখানে আমরা ইনস্ট্রাকশন দিব, সেটা মেশিন করে কনভার্ট হয়ে যাবে, কম্পাইল হয়ে আর কি। গুড, আপনি সুন্দর বলেছেন। তাহলে এই ভাষাটা কম্পিউটার বুঝে কি করবে? জি, মানে কম্পিউটার জি
কম্পিউটার তো ভাইয়া 0 আর 1 ছাড়া কিছু বুঝে না, হুম মানে যেটাকে আমরা বাইনারি কোড হুম বলি। তো আমরা তো যে ল্যাঙ্গুয়েজই করি না কেন তাকে মেশিন করে সে কনভার্ট করে নেয়, গুড কনভার্ট করে সেটা আমাকে আউটপুট দেয়। গুড, অনেক সুন্দর বলেছেন। আচ্ছা, এখন আমাকে একজন বলেন ডার্ট প্রোগ্রামিংটা কি? বলেন। আমি বলবো হ্যাঁ হ্যাঁ, যে কেউ বলেন, সমস্যা নেই। আচ্ছা, ডার্ট প্রোগ্রামিং তো ভাই গুগলের মানে বানানো একটা ল্যাঙ্গুয়েজ, হুম যেটা অন্যান্য ল্যাঙ্গুয়েজ যেমন সি সি প্লাস প্লাস জাভার মতোই, তবে আচ্ছা ডার্টটা স্পেশালি ডেভেলপ করা হয়েছে আমাদের মোবাইল অ্যাপ্লিকেশন। ডার্টের যে ফ্রেমওয়ার্ক আছে হুম আপনার যে ফ্লাটার, ফ্লাটার, সেটা ফ্লাটারটা হচ্ছে ডার্ট বেস একটা মোবাইল অ্যাপ্লিকেশন ফ্রেমওয়ার্ক। জি জি জি, হুম আচ্ছা তো ডার্ট আমরা সহজে বলতে পারি এটা গুগলের একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা জি গুগল জি, ডেভেলপ করে মেইনটেনেন্স করে। গুড, আপনি অনেক ভালো জানেন তাহলে। আচ্ছা, আর কেউ বলবেন? এখানে ভুল শুদ্ধর ব্যাপার না, আপনারা বলতে পারতেছেন বা সঠিক বলতেছেন, এটাই অনেক। তবে আমি অন্য প্রোগ্রামিং থেকে আসছি তো, তো যার কারণে আচ্ছা আচ্ছা, একটু good. বাড়িয়ে। তাহলে আপনার জন্য খুবই ইজি হবে। আচ্ছা, আমরা এই কোর্সটা যে করাবো এটা হচ্ছে একদম বেসিক থেকে, হ্যাঁ। আহ, যারা হচ্ছে শিখছেন বা আপনি যদি অন্য ল্যাঙ্গুয়েজ পেরে থাকেন তাহলে আপনার জন্য এটা খুবই ইজি হবে এবং আপনি খুব দ্রুত শিখতে পারবেন। আপনার আমি স্কিলটা দেখলাম ভাই সবই তো কনসেপ্ট সেম, সিনট্যাক্স সব ডিফারেন্ট সেম, জি ডিফারেন্ট, জি, এটাই। সবই সেম। যারা হচ্ছে আগে, ধরলাম আমি এখানে ধরে নিচ্ছি যে আগে আপনি প্রোগ্রামিং এর পিও শোনেন নাই, আজকে থেকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে প্রোগ্রামিং এর পি থেকে শুরু করব, এরপর প্রোগ্রামিং এর জি পর্যন্ত শেষ করে দেব, ঠিক আছে? ওকে, আর কেউ বলবেন? বলার কেউ নেই? আচ্ছা, আমাকে একটু বলেন যে ডার্ট ব্যবহার করে বা ফ্লাটার ব্যবহার করে একটা জনপ্রিয় অ্যাপের নাম বলেন তো। তো বিকাশ আছে বর্তমানে। আচ্ছা, আর গত গত সেমিনারে যারা ছিলেন তারা তো গুগল ক্লাসরুম আছে স্যার, গুগল ক্লাসরুম আছে ভাইয়া। গুড, আর পাবজি, আলিবাবা, পাবজি। পাবজি, গুড, হ্যাঁ অনেক সুন্দর বলেছেন। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি আমাদের একটা বেসিক ধারণা আছে যে আসলে ডার্ট প্রোগ্রামিংটা কি, এটা দিয়ে কি করা হয়, এটার জব সেক্টরগুলো কোন কোন জায়গায়, বা এটা দিয়ে আমরা কি করব, এটা তো আমি গত ইয়েগুলোতে সেমিনারটাতে দেখাইছিলাম, তাই না? তো আমরা এর মাঝেও আবার বিভিন্ন সময়ে মানে কথার পারপাসে আর কি চলে আসবো ওটাতে। আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে ডার্ট প্রোগ্রামিং, এটার যে প্ল্যাটফর্মটা আছে এটা দিয়ে আমরা কিভাবে কাজ করব, এটা যে কি সিনট্যাক্সটা কীরকম হবে, বা এটা দিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি, আর এই সিঙ্গেল লাইন মাল্টি লাইন কমেন্টগুলো কি, ভেরিয়েবলগুলো কি, এবং ডাটা টাইপের একটু ছোট্ট একটা আমরা পরিচয় দেখব। আর নেক্সট ক্লাসে আমরা ডাটা টাইপ সম্পর্কে আলোচনা করব। ফার্স্টে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে ডাট লেখার একটা হচ্ছে যে নিয়ম আছে, এই নিয়মটা আমরা শিখব। তার আগে আমরা জানতে হবে যে এই নিয়মটা তো শিখলাম, আমি ডাটটা কোথায় ব্যবহার করব, ডাটটা যে আমি লিখবো, এই লেখার জন্য তো আমার একটা, যেমন আমরা হাতে কোনো কিছু যদি লিখতে যাই আমার খাতা কলম লাগবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি, আপনারা যারা জয়েন করছেন সবাই সামনে একটা নোটপ্যাড নিয়ে নেবেন বা খাতা নিয়ে নেবেন, কারণ হচ্ছে আমরা যে যে টপিকসগুলো পড়াবো সেই টপিকসগুলো আপনাদের নোট করতে হবে। হ্যাঁ, নোট করলে হবে কি, পরবর্তীতে আপনি যখন দেখবেন আপনার মাথায় এটা চট করে চলে আসবে যে ভাইয়া এটা কি বলছিল বা এটা কি কোশ্চেন আসছিল। কারণ আমরা এটা কিন্তু, আমি শুরুতেই বলছিলাম যে আমরা কয়েকটা টাস্ক নিব, মানে ক্লাস চলাকালীন সময় আমরা কুইজ নিব, আবার ফাইনালে একটা এক্সাম নিব। এটার ভিত্তিতে আমরা কিন্তু সার্টিফিকেট যেটা প্রোভাইড করব এবং যে ফার্স্ট সেকেন্ড থার্ড নির্ধারণ করব এখান থেকে। সুতরাং আপনার এই নোটগুলো বেশি জরুরি। আচ্ছা, তাহলে আমরা ডাটটা যে লিখবো, এই ডাট কোড লেখার জন্য যে প্ল্যাটফর্মগুলো আছে সেটা হচ্ছে মাল্টিপল হতে পারে। তো আমরা সাধারণত যেটা শিখবো ডাট প্যাড, এটা গুগলের একটা প্রোডাক্ট, ডাট PAD। সবাই লিখবেন, যাদের হাতে কম্পিউটার আছে তারা লিখতে পারেন হচ্ছে ডাট প্যাড। ডাট প্যাড লিখলে এরকম করে একটা অপশন আসবে, একটা কালো স্ক্রিন দেখা যাবে, এই যে এটা অনলাইন এডিটর না, মানে এখানে লাইভ অনলাইন এডিটর। আমরা ফার্স্ট টাইম যখন শিখবো তখন হচ্ছে আমরা অনলাইন এডিটরে শিখবো, কারণ হচ্ছে যে আপনার অফলাইনে যখন আমরা VS কোড আছে, অ্যান্ড্রয়েড স্টুডিও আছে, এগুলোতে সেট আপ করতে গেলে আপনাকে অনেক কিছু সেট আপ করতে হবে, তো এত সময় আমাদের হাতে আর নাই, ঠিক আছে? আর ওইগুলো সেট আপে অনেকে আছে মাঝে মাঝে কমপ্লেক্স হয়ে যায়, আপনাকে যদি আমি ওগুলোতে এখন দেখাইতে যাই অনেকে আছে ভয়ে পালায় যাবে,
কিন্তু যখন আমরা এই এনভায়রনমেন্ট শিখে যাব তখন ওইটাতে ওনারা ইজিলি কনভার্ট করতে পারবে নিজেকে। ঠিক আছে, তো আমরা কোন প্ল্যাটফর্মে কাজ করব এখন? অনলাইন প্ল্যাটফর্মে, কারণ যেখানে আমাদের ক্লাসটাই হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম, তাই না? আমরা শেখার জন্য ব্যবহার করব যে প্ল্যাটফর্মটা, সেটা হচ্ছে dartpad.dev। সবাই নোট করে নিতে পারেন যে অনলাইন প্ল্যাটফর্মে যে আমরা কোড প্র্যাকটিস করব, কোড প্র্যাকটিসের যে প্ল্যাটফর্মটা, এটার নাম হচ্ছে dartpad.dev। ঠিক আছে, আচ্ছা, এখানে আসলে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই ফার্স্ট যে ভাইয়া একটু সাজেশন আরেকবার একটু বলবেন যে ওই অ্যাড্রেস যেটা dartpad.dev DARTPAD.DEV। জি জি ধন্যবাদ। ওকে, আমরা এই যে এখানে যে সেকশনটা দেখতেছি, এই সেকশনের ভিতরে 3টা সেকশন দেখতে পাচ্ছি আমরা। ফার্স্ট যেটা আছে এটা হচ্ছে আমাদের কোড লেখার সেকশন। এই সাইডটা যেটা থাকবে এটা হচ্ছে আউটপুট সেকশন। আর নিচের দিকে যেটা আছে এখানে ডান দিকে, এটা হচ্ছে এরর বা কি বলে এটাকে, যদি কোনো কনফ্লিক্ট খেয়ে থাকে বা কোনো কোডে প্রবলেম হয় তাহলে এই এররগুলো বা এই মেসেজগুলো দেখাবে এখানে। ঠিক আছে, আচ্ছা, তো আমরা এখানে দেখতেছি ধরেন যে কিছুই নেই, এখানে কোনো কিছুই নাই এখন পর্যন্ত। আমরা একটা কোড লিখব। তো প্রত্যেকটা কোড, যেমন আমরা ধরি আমরা যখন ছোটবেলায় ক্লাস 8, 9 বা 5 থেকে যখন সিভি লেখা শিখছিলাম, সিভি লেখার জন্য একটা নির্দিষ্ট প্ল্যাটফর্ম থাকে, তাই না? মানে প্যাটার্ন থাকে, যে প্যাটার্নের ভিতরে কি করতে হবে, ধরেন যে ফার্স্টে লিখতে হবে যে ডিআর বা সম্বোধন করতে হবে একটা, হ্যাঁ, তারপর বডিতে কিছু লিখতে হবে, শেষে হচ্ছে কি বলে এটাকে শুভেচ্ছা বা এরকম দিয়ে শেষ করতে হবে, তাই তো? তো এইটার ক্ষেত্রেও আমাদের একটা প্যাটার্ন আছে। প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লেখার জন্য একটা নির্দিষ্ট সিনট্যাক্স থাকে। এই সিনট্যাক্সটা কিসের? এটা ডার্টের একটা সিনট্যাক্স আছে। প্রথমে যেটা লিখবো ভয়েড, VOID, তারপর লিখলাম হচ্ছে মেইন। এটা এখন না বুঝলে কিছু করার নাই, আমি সবে বুঝাই দেব। ভয়েড মেইন, তারপর ফার্স্ট ব্র্যাকেট দেব, আর একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ করব। দেখা যায় কি ভালো করে? হ্যাঁ জি দেখা যায়। আচ্ছা, এখন আমরা আসি এখানে ভয়েড। ভয়েডের বাংলা কি কেউ বলতে পারবেন? জানা আছে? ভয়েড মানে কি? শূন্য, তাই না? খালি, এই হচ্ছে ভয়েড। কিন্তু ভাই এটা একটা প্রোগ্রাম, একটা কিওয়ার্ড হিসেবে তো কাজ করে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা অবশ্যই, এটা আমরা আসবো। তাহলে এখানে হচ্ছে ভয়েড লিখবো, আর এখানে হচ্ছে কি মেইন, MAIN, মেইন। মেইনের বাংলা কি? প্রধান। প্রধান। আর এই যে দুইটা ব্র্যাকেট, এই ব্র্যাকেটগুলো তো আমরা ম্যাথে অনেক শিখে আসছি, তাই না? এটাকে কি ব্র্যাকেট বলে? ফার্স্ট ব্র্যাকেট বা প্যারেনথেসিস বলি আর আমরা। এটা সেকেন্ড ব্র্যাকেট। সেকেন্ড ব্র্যাকেট। তাহলে ফার্স্ট ব্র্যাকেট দিব, তারপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট। তাহলে রেজাল্টটা কিভাবে দাঁড়াচ্ছে? প্রথমে ভয়েড লিখলাম, মেইন লিখলাম, একটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম, ক্লোজ করলাম, একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, ক্লোজ করলাম। এই পর্যন্ত আপনারা কি বুঝতে পারছেন? হুম, আমরা যে প্রোগ্রামিং শিখতেছি, এই প্রোগ্রামিং এর কোডগুলো যে আমরা এতগুলা হাজার হাজার লাখ লাখ কোড লিখবো একটা সময় যাওয়ার পর, তো এই কোডগুলো যে লিখবো, কোড লেখার জন্য আমাদেরকে এই লাইনটা ফার্স্টে লিখতে হবে। হ্যাঁ, আপনি যদি একটা বড় সফটওয়্যার বানান, সফটওয়্যার বানানোর জন্য হচ্ছে আপনাকে এই লাইনটা আগে ফার্স্টে লিখতে হবে। লেখার পর এইখান থেকে প্রোগ্রামটা শুরু হবে, অর্থাৎ দরজা হচ্ছে এটা। প্রোগ্রামিং যে আমরা পার্টটায় ঢুকতেছি, প্রোগ্রামিং যে কোডগুলোকে আমরা রান করব, আউটপুট পাবো, এই পাওয়ার জন্য আমার যে একটা দরজা লাগবে, মানে শুরু তো করতে হবে, একটা গেট আছে, এই গেট বা দরজাটা হচ্ছে এটা। ভয়েড লিখবো, মেইন লিখবো, ব্র্যাকেট দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দেবো। পারবো এটা লিখতে সবাই? জি ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমাকে একজন বলেন যে এইটার কোনটার কি কাজ। আমি যদি আরো অন্য কিছু লিখি, মনে রাখতে হবে কিন্তু এখানে ভয়েডটা প্রত্যেকটা লেখায় কিন্তু ছোট হাতের লিখছি, মানে ক্যাপিটাল লেটার, তাই না? এখন আমি যদি এখানে আরেকটা লিখি, এই ভয়েডের ভিটাকে বড় করে দেই, এখানে একটা মেইন লিখলাম, এটা আর এটার মধ্যে পার্থক্য কি তাহলে বলতে পারবেন কেউ? দুইটাই লিখছি, দুইটার ভিতরে পার্থক্য কি? একটা কেস সেনসিটিভ একটা বিষয় আছে মনে হয়।
হ্যাঁ, এইখানে হচ্ছে বড় হাতের মানে ক্যাপিটাল লেটারের ভি লিখছি, আর এটাতে সব স্মল লেটার, তাই না? আর এখানে মেইন, এখানে এখন এই যে এইটা একটা মেইন, এখানে একটা মেইন, একটা দেশে তো রাজা একটাই থাকবে নাকি? তো আমি এখানে আরেকটা জি মেইন লিখে ফেলছি, অবশ্যই। অর্থাৎ দুইটা লেখার ফলে এই রাজা আর এই রাজা কনফ্লিক্ট খাইছে, এই জন্য দুইটা লেখা যাবে না। এখন এটাকে যদি আমি এম বড় হাতের লিখি তাহলে এটা ফির আলাদা মিনিং আসবে, বুঝতে পারছেন? এই জন্য আর এইটা এরর থাকবে না। তো এইগুলোতে আমরা ডিটেলসে আসবো, আপনারা জাস্ট খালি মনে রাখেন যে ভয়েড এই লেখাটাকে সব ছোট হাতের লিখতে হবে, বাকি স্মল লেটার, মেইন লেখাটা যে আছে এটাকে সব স্মল লেটার, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করব, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করব, এই পর্যন্ত। এখন আমি এই যে রানে ক্লিক করব, এইখানে কিচ্ছু দেখা যাচ্ছে না। এখন এটাকে কিছু দেখতে গেলে আমাকে কি করতে হবে, এইখানে কিছু একটা লিখতে হবে। কিভাবে লিখবো? এই যে সেকেন্ড ব্র্যাকেটটা যে ছিল, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, হ্যাঁ, যা লেখার সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে। এটা একটা বাউন্ডারি, একটা মানুষের বাড়ি বা সীমানা বাউন্ডারি থাকে না, এই বাউন্ডারিটা হচ্ছে কি সেকেন্ড ব্র্যাকেট। এইখানে যদি আমি কিছু লিখি সেই লেখাটা হচ্ছে এখানে দেখাবো। যেমন আমি যদি এখানে লিখি প্রিন্ট, প্রিন্ট মানে কি কেউ বাংলা জানো? আর প্রদর্শন করা আর কি এটাকে বাংলা বলে। ওয়েলকাম এই যে আমি একটা লেখা লিখলাম সেন্টেন্স, এটাকে যদি আমি এখন রান দেই, এখানে কি আসবে? ওয়েলকাম টু কোডারঙ্গন ক্লাস, আসলো না? তাহলে কোথায় লিখছি? এই যে ব্র্যাকেটের ভিতরে লিখছি। এখন আমি যদি এই ব্র্যাকেটের বাইরে লিখতাম তাহলে কিন্তু আর হইতো না, এই যে নিচের দিকে এরর চলে আসছে, দেখছেন? তাহলে আমাদেরকে কোড লিখতে হবে কোথায়? এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে, মাথায় থাকবে? আচ্ছা, জি ভাইয়া। এই পর্যন্ত সবাই বুঝছেন? জি একটু ক্লিয়ার করবেন আমাকে, হ্যাঁ? আমি আগে বলছিলাম যে আমরা সবাই কথা বলবো এখানে ক্লাস। আচ্ছা, তাহলে আপনারা, আমি এই ক্লাস এই যে এইটার যে আছে এটাকে মুছে দিলাম। এখন আমাকে কে বলবেন সাহস করে যে আমি বলতে পারবো, আপনি লিখবেন, যে কোনো একজন। জি ভাইয়া। ওকে, জি ভাইয়া, নামটা কি? আপন। ওকে, দিনাজপুর পলিটেকনিক না? জি জি ভাইয়া। ওকে, গুড। জি ভাইয়া বলেন। শুরু করি। প্রথমে লিখবো ভয়েড ভয়েড মেইন মেইন ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট। সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এখন বাকিটা আর বলার লাগবে না, এটা বুঝতে পারছি, এটা শিখেই নেই, এটা দরকার নেই। এই যে এখানে লিখলাম, লেখার পর এখন কেউ একজন বলেন এইটা কি আসলে উনি ঠিক বলছে না ভুল বলছে? হ্যাঁ ভাইয়া ঠিক আছে। আচ্ছা, ওকে, এই যে তাহলে ঠিক বলছে, যেখানে আউটপুট আসছে মানে কি ঠিক বলছে। ওকে, এখন আসি এইটুকু। এইটুকুতে আমি যে কিছু লিখলাম, এই যে প্রিন্ট লিখলাম, লেখাটা প্রিন্ট মানে কি ছাপানো, বাংলা যেটাকে বলে ছাপানো। আপন ভাইয়া মিউট করেন। ছাপানো, জি ভাইয়া। ছাপানোতে কি এই প্রিন্ট লিখলাম, প্রিন্ট লেখার পর আরেকটা ব্র্যাকেট দিয়েছি, ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর হচ্ছে এই যে কোটেশন লিখছি, কোটেশনে পরে আসতেছি, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে বন্ধ করে দিছি, হ্যাঁ। এরপর এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমাকে কিছু লিখতে হবে, কিছু লিখতে হবে, তাহলে হচ্ছে আমাকে এই একটা কোটেশন দিতে হবে। কোটেশন কয়টা হয় জানেন? সিঙ্গেল কোটেশন, একটা ডাবল কোটেশন। আইডিয়া আছে কারো? মোবাইল কিবোর্ডে আছে, তাই না? জি ভাইয়া আছে। আচ্ছা, তাহলে হচ্ছে এই যে একটা ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন আপনার যেটা মন চায় একটা দিবেন, লেখার পর এখানে যা মন চায় আপনি লিখে দিবেন, লিখলে ওইটাকে প্রিন্ট করবে। তাহলে আমরা এটা থেকে কি শিখলাম? কোনো কিছু আউটপুটে দেখানোর জন্য আমার কি লাগবে? প্রিন্ট লেখাটা লিখতে হবে। পারবো কি আমরা? জি ভাই পারবো। তাহলে ইনশাআল্লাহ ভাই চেষ্টা এইটা করব। আউটপুটে আসছে না? আচ্ছা, এখন আপনাদেরকে দেখাই, এই জায়গাটাতে যদি আমি একটা ভুল কিছু লিখতাম, ধরেন যে মেইনের জায়গায় এখানে 10 লিখলাম, তাহলে এই যে এখানে রান দিলাম, এখানে আসছে কিছু? না ভাই এরর খাইছে। এরর খাইছে। কেন এরর খাইলো? মেইনের জায়গায় এখানে 10 লেখা দিয়েছিল ওখানে। প্রোগ্রামটা যে শুরু করবে, শুরু করার জন্য ও খুঁজে পাচ্ছে না যে কোন জায়গা থেকে শুরু করবো, মানে দরজা খুঁজে পাচ্ছে না, ঠিক আছে?
এই জন্য এখানে বলে দিল যে এই যে ব্র্যাকেট দিয়ে বের হয়েছে মেইনটা নাই, খুঁজে পাচ্ছি না আমি। এখন আমি যদি এই জায়গাটাতে ভয়েড মেইন দিয়ে এই যে ফাঁকা দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিতাম, দিয়ে আমি যদি রান করতাম তাহলে কি রান আউটপুট আসতো? না ভাই, না। কেন আসবে না? প্রিন্ট করি নাই, প্রিন্ট করতে হবে। মেইনের হ্যাঁ, এটা বাড়ি, যদি আমরা বাড়ি কল্পনা করি, এটা বাড়ি একজনের, মেইনের বাড়ি, এটা হচ্ছে টেইনের বাড়ি, তাই তো? তাহলে এই বাড়িতে কিছু ঘটলে আমার ঘটার দরকার কি? শুরুতে মেইনের বাড়িতে, কারণ মেইনের থেকে কোড পড়া শুরু হবে, তো ওর বাড়িতেই ঢুকতে পারে না, আর অন্যগুলোতে যে কি লাভ? এ তো ঢুকবেই না এর এখানে ঢুকবে কখন? এটাতে আরো কাজ করার লাগবে, এর এই মেইনের ভিতরে কাজ করার লাগবে, তখন এর ভিতরে ঢুকবে। এখন আমি যদি রান দেই, আউটপুট ঠিকই আসবে কিন্তু ফাঁকা। তাহলে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে ভাই আমি এখানে লিখলাম কিন্তু আউটপুট আসলো না কেন? তাহলে এরও তো নাই। তো এই কোড যখন আমি রান করলাম, ওই কম্পাইলার কি করলো? কম্পাইলার মানে বোঝেন আপনারা? এই যে এডিটরটা যেটা আছে, এডিটর এসে চিন্তা করলো মেইন কি আছে, বলতেছে হ্যাঁ মেইন আছে। এখন সামনে দিচ্ছেন না পিছনে দিচ্ছেন, মানে উপরে লিখছেন না পরে লিখছেন, এটা দেখার বিষয় না, এটা ফ্যাক্ট না। তো মেইনটা পাইছে, হ্যাঁ পাইছে। মেইনের ভিতর ঢুকে দেখতেছে ফাঁকা, কিছু করতে বলে নেই, তাহলে বলছে তুই রেস্ট কর, ওই চুপ হয়ে বসে আছে। এখানে বলছে যে 10 এখানে 10 কেন? জি, এখানে 10 লিখেছেন কেন? এটা এমনিতে বোঝার জন্য। আমরা যেটা ধরতে যাচ্ছি সেটা হচ্ছে যে কোডটা পড়া শুরু হচ্ছে কোন জায়গা থেকে, মানে মেইন দরজাটা কোনটা, এইটা বোঝানোর জন্য আমরা এখানে 10 লিখছি। ভয় মেইন, হ্যাঁ, এখানে ভয়েড 10 লিখলাম, এখানে ভয়েড মেইন লিখলাম, তাহলে এইটা প্রিন্ট করলো না, এটা ফাঁকা আসলো। এইটাই বোঝানোর জন্য আমি বলতেছি যে মেইনের এখানে যখন আসবে, এই কম্পাইলারটা চালু হওয়ার সাথে সাথে ও চিন্তা করবে যে মেইন কি আছে, মানে মূল দরজা যে আছে। আমাদের বাড়িতে যদি কেউ আসে, মেহমান বা কেউ এসে, কি গার্ডিয়ানকে খোঁজে না, বাড়ির মালিককে? জি। তো এইখানেও হচ্ছে এরকম আসে, মেইনটা হচ্ছে বাড়ির মালিক। এই কোডগুলো যে পড়া শুরু হবে, কোডগুলো পড়া শুরু হইতে গেলে আগে মেইনের এখানে এসে খুঁজবে যে মেইন আছে। যখন দেখবে যে আছে, এসে মেইনের এখানে দেখতেছে ও কিছু বলে নেই, তার মানে বাকি যতই থাক না কেন ওইদিকে আর যাবেই না। এটা লেখা আর না লেখা সমান, বুঝাইতে পারছি? জি ভাইয়া বুঝছি। ওকে, এখন এখানে আমি মেইন লিখলাম, রান দিলাম, আউটপুট আসছে না? এইখানে দেখুন, এখন মেইনের লেখাটাকে যদি আমি এমটা বড় হাতের লিখতাম তাহলে তো মেইন হয়েছে নাকি? মেইন বানান কি ভুল হয়েছে আমার? না, ভুল হয়েছে, ছোট হাতের হবে না। হ্যাঁ, এটা হবে স্মল লেটার। কেন? আমি শুরুতে বলছিলাম যে এখানে মেইন এমটা বড় হাতের, কেস সেন্সিটিভ। এই ডাট প্রোগ্রামিংটা হচ্ছে কি কেস সেন্সিটিভ, মানে ছোট হাতের বড় হাতের কিন্তু আলাদা মিনিং করে। এই মেইন মানে হচ্ছে কি আলাদা বাড়ি, ওর যে কাঙ্ক্ষিত মেইন, ওই মেইনটা এখনো খুঁজে পায় নাই। তাহলে ওই মেইন খুঁজে পাইতে গেলে ওকে কি বানাইতে হবে? সব স্মল লেটারের মেইন হবে। তাহলে আমরা এখান থেকে কি কি শিখলাম, কেউ একটু ওভারভিউ করেন এই পর্যন্ত, বলেন। আরে এখানে 36 প্লাস আছি আমরা, প্রায় 40 জন বেশি আছি। বলতে পারো? যেভাবে আমরা শিখলাম যে ভয়েড মেইন যেটা, এটা ছোট হাতের লিখতে হবে, স্মল লেটারে লিখতে হবে, আর একটা বড় হাতের আর একটা ছোট হাতের, মানে ক্যাপিটাল স্মল অ্যাড করা যাবে না। আচ্ছা, আর মানে শুরু থেকে কি কি আর হচ্ছে শিখলাম? ভাইয়া আমরা যে জি শুরুতে আমরা শিখছি আমাদের যে স্টেটমেন্ট থাকবে সেটা ভয়েড মেইন যেটা বলি আমরা স্মল থাকবে। গুড। এখন তাহলে এখানে আমাদের রানে কম্পাইলার এরর দেখাবে আর কি। আচ্ছা, জি, তারপর আমাদের এই যে প্রিন্টের সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে লিখতে হবে আর কি মূলত। গুড। ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে লিখলে হবে? আউটপুট আসবে? না, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে লিখলে এরর আসবে। আচ্ছা, আমি যদি ফার্স্ট ব্র্যাকেটটা না দিতাম তাহলে আসতো আউটপুট? না, আসতো না। কেন আসতো না? তার সিনট্যাক্স এরর থাকে হ্যাঁ, আমাদের। মানে ওর স্ট্রাকচার যেটা আছে, গঠন, এই গঠনটা ফুলফিল হইতো না, তাই না? আমরা একটা কম্পিউটার বানাইছি, কম্পিউটারের ভিতরে যদি মনিটরটা না থাকে, কম্পিউটারের এই সিস্টেম ইউনিট যেটা আছে, আমরা যেটাকে অনেকে বলি যে সিপিইউ,
নাকি? ওটা আসল নাম তো কি সিস্টেম ইউনিট, তাই না? সিস্টেম ইউনিট যেটা আছে এটা যদি না থাকে তাহলে কম্পিউটার এই মনিটর দিয়ে কোনো কাজ হবে? অথবা সিস্টেম ইউনিটটা আছে মনিটর নাই, তাহলে এটাকে কম্পিউটার বলা যাবে? যাবে না, মানে স্ট্রাকচার কমপ্লিট হয়নি। তাহলে আমাদের এইখানে যেটা লিখছি এইটার প্রত্যেকটা ডাটা আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে এটা মেইনটা হবে স্মল লেটার। আচ্ছা, এখন আপনারা একজন আমাকে বলেন এই প্রিন্টের কাজটা কি, যারা এতক্ষণ থেকে রেসপন্স করছেন তারা বাদে। আউটপুট শো করা। আউটপুট শো করা, গুড। আর এই কোটেশনগুলো দিলাম কেন? এই কোটেশনের মধ্যে যা লিখবো আমরা সেটাই আউটপুটে দেখাবো। আরে আপনি তো ভালো বুঝে ফেলছেন, ওকে, থ্যাংক ইউ। এখন আসি আমরা আরেকটা টপিকসে। এই যে প্রিন্ট লিখলাম, প্রিন্ট লেখার পর ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এখানে ফির খুশি ঠেলায় আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়েন না। ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দেওয়ার পর হচ্ছে কোটেশন দিলাম, দেওয়ার পর এখানে কোটেশন ক্লোজ, এরপর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এরপরে হচ্ছে এখানে একটা সেমিক্লোন দিছি। এটা ক্লোন না সেমিক্লোন? সেমিক্লোন। সেমিক্লোন। তাহলে এই সেমিক্লোন দিছি। এখন যদি আমি সেমিক্লোনটা না দিতাম তাহলে এখানে যদি রান দিতাম কি আসতো? কম্পাইলার এরর দিচ্ছে কেন, কেউ বলতে পারবেন? হ্যাঁ, আমরা যে এই স্ট্রাকচারটা যে পড়তেছিলাম এতক্ষণ থেকে সিনট্যাক্স, এই যে মেইনের এখানে যেমন এমটা বড় হাতের লেখা যাবে না, তারপর হচ্ছে এই ফার্স্ট ব্র্যাকেট দিতেই হবে, সেকেন্ড ব্র্যাকেট দিতেই হবে, তারপরে এর ভিতরে লিখতে পারবো। এটাও একটা স্টেটমেন্ট। স্টেটমেন্ট মানে হচ্ছে একটা লাইন, এই লাইনটা শেষ হবে যখন তখন আপনাকে ক্লোজ করে দিতে হবে। ক্লোজ কেমনে করব? সেমিক্লোন। আর কোলন যদি দেই তাহলে ফির হবে না, বুঝতে পারছেন? আর এইখানে দেখেন এক্সপেক্টেড টু ফাইন্ড, এক্সপেক্টেড মানে কি কেউ বলতে পারেন? আশানুরূপ আশানুরূপ বা আশা করা। তাহলে এক্সপেক্টেড টু ফাইন্ড মানে ও খোঁজার চেষ্টা করছে সেমিক্লোন কিন্তু পায় নাই, বুঝতে পারছেন? এই এক্সপেক্টেড, এটা আপনারা মাঝে মাঝে এই কনসোলের দিকে তাকাবেন, এইখান থেকে কিন্তু আপনাদের এররগুলো বুঝতে পারবেন। পরবর্তীতে যদি আটকায় যান এই কনসোল দেখে যেন বুঝতে পারেন যে আমার কোন জায়গায় সমস্যা হয়েছে। আচ্ছা, এখন কিন্তু আর ওইটা নাই, দেখেন চলে গেছে। আমরা কি পারবো এখন? জি ভাইয়া। তাহলে আমরা এতক্ষণ থেকে কি শিখলাম? ইনশাআল্লাহ ভাইয়া। এখন এতক্ষণ থেকে শিখলাম ডাট কোড লেখার সিনট্যাক্স বা নিয়ম। পারবো এখন? ইরি ইনশাআল্লাহ ভাই, কথা বলবেন, কথা বলবেন, হ্যাঁ। আচ্ছা, এরপর হচ্ছে কিভাবে ডাট কোড চালানো হয় এটা পারবো আমরা? জি ভাইয়া। হ্যাঁ, তাহলে আমরা দুইটা টপিক শেষ হয়েছে নাকি? ওকে, জি ভাইয়া, আলহামদুলিল্লাহ। নাইস, কিছু বলতেছো? আমি কিন্তু কমেন্টের দিকে খেয়াল করতেছি না। না ভাই, কমেন্টে একজন বললো তো যে রেকর্ড হবে কিনা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, আমাদের প্রত্যেকটা ক্লাসই হচ্ছে রেকর্ড হবে এবং এগুলা আমাদের ইউটিউব চ্যানেল যে আছে এটাতে দেওয়া হবে, হ্যাঁ, আপনারা যে কোনো সময় দেখে নিতে পারবেন। এরপরে আসি আমরা থার্ড পজিশনে, যে সিঙ্গেল লাইন এবং মাল্টি লাইন। সিঙ্গেল বলতে কি বোঝায় আর মাল্টি বলতে কি বোঝায় বলেন তো? সিঙ্গেল মানে একটা, আর মাল্টি মানে একের অধিক, দুই তিন। ঠিক বলেছেন আপনি। সিঙ্গেল মানে হচ্ছে একটা লাইন আর মাল্টি লাইন মানে হচ্ছে একাধিক লাইন। তো এই কমেন্টটা কি আছে? কমেন্টটা হচ্ছে যে একটা কি বলে এটাকে, মনের ভাব, তাই না? যে আমার একটা মন্তব্য আমি লিখে রাখতেছি। আমরা যে এই কোডটা করতেছি এই কোডের ক্ষেত্রে আমরা তো অনেকগুলো কোড লিখবো, হাজার হাজার লাইন, লাখ লাখ লাইন হতে পারে। তো আমার এইগুলো তো সবসময় মনে থাকবে না, বা আমি একটা কোড লিখলাম আরেকজন ডেভেলপার বা আমার পরবর্তীতে যে এই কোডটাতে কাজ করবে তারা তো বোঝার জন্য কিছু একটা হিন্ট দিতে হবে আমার, তাই না? তো হিন্ট দেওয়ার জন্য বা ওরে বোঝার জন্য একটা সংকেত দেওয়ার জন্য আমাদের কমেন্ট ব্যবহার হবে। এটা আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস কমেন্ট, এটা আমাদেরকে জানতে হবে। কমেন্টটা কি? ধরেন যে আমি এইখানে লিখলাম, তো এই লেখাটার ভিতরে আমি যদি কমেন্ট করতে যাই, যে লেখাটা কি হবে, কম্পাইলার পড়বে না, এটা শুধু যারা কোড চালাবে তারা পড়বে, মানে হিউম্যান রিড নট মেশিন রিড। আমি কি বুঝাইতে পারছি? এগুলো লিখছি, এগুলো কিন্তু একটা জায়গায় যদি আমি ভুল করি, যে মেইনের এখানে যদি একটা স্পেস দিয়ে দেয় তবুও কিন্তু কম্পাইল ধরে ফেলছে
যে তুমি ভুল লিখলে কেন, এমটা ফির কিসের জিনিস। হ্যাঁ, কিন্তু আমার কিছু কোড আছে যেটা আমার কম্পাইলারকে বা মেশিনকে পড়ানোর দরকার নাই, পরে বলবো যে এটা তোর জন্য না, এটা শুধু আমার জন্য। তো এইটাকে বলা হয় কমেন্ট। কমেন্ট হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সিঙ্গেল কমেন্ট, একটা হচ্ছে মাল্টি কমেন্ট। তো আমরা যদি সিঙ্গেল কমেন্ট লিখি, এই যে স্ল্যাশ আছে এটাকে ফরওয়ার্ড স্ল্যাশ বলে না ব্যাক স্ল্যাশ বলে, কেউ জানেন? ফরওয়ার্ড। দুইজন দুইটা বলছেন, আর কেউ বলেন? তারপর এটা ফরওয়ার্ড। ফরওয়ার্ড স্ল্যাশ, আচ্ছা ব্যাক স্ল্যাশের উল্টাটা। তাহলে এই দুইটা ফরওয়ার্ড স্ল্যাশ লিখতে হবে। লেখার পর আপনি যা কিছু লিখেন এখানে আর এরর ধরবে না, মানে এটা হচ্ছে কম্পাইলারের জন্য না, এটা শুধু আমার জন্য। তাহলে আমরা কমেন্ট কিভাবে লিখবো, মাথায় আসবে? জি ভাই পারবো। আচ্ছা, এটা হচ্ছে কি কমেন্ট, সিঙ্গেল না মাল্টি? সিঙ্গেল লাইন কমেন্ট। একজন জিজ্ঞাসা করছে ডাট কোড কি মোবাইল ফোনে করা সম্ভব? অবশ্যই। ডাট এডিটর আছে, এই যে ডাট প্যাড, অনলাইনে ঢুকবেন, ঢুকে সার্চ দিবেন। ওকে, তাহলে হচ্ছে এই যে কমেন্ট যেটা আছে সিঙ্গেল কমেন্ট, এটা গেল সিঙ্গেল কমেন্ট। এখন আমি এটা কেন লিখবো? এখানে তো হাজিবাজি যা মন চাই এগুলোতে লেখার জন্য না, তাই না? তাহলে এটা তো আবার ব্যাড প্র্যাকটিস হয়ে যাবে। তো আমি কি করব, ধরেন যে এই উপরের দিকে কমেন্ট করলাম যে দিস ইজ মেইন ফাংশন, বললাম যে এটা হচ্ছে মেইন ফাংশন। তাহলে এই যে আমি এখানে বুঝলাম, তাহলে একজন অজানা পারসন যদি আসে, এখানে যদি আরো অনেক কয়েকটা থাকে, ধরেন যে এখানে মেইন আছে, এখানে ধরলাম যে সাম। সাম মানে কি, যোগ করা না? হ্যাঁ, জি যোগ করা। এই যে দিস ফাংশন রাইট ফর সাম। তাহলে এই যে আমি এখানে লিখলাম দুইটা দেখে কিন্তু একজন যখন আমজনতা আসবে ও দেখেও বুঝতে পারবে ভিতরে কি আছে, এটা দেখার বোঝার নাই। কিন্তু ও বাইরে থেকে এসে বলবে আচ্ছা এটা হচ্ছে মেইন ফাংশন আর এটা হচ্ছে সাম ফাংশন। তার মানে কি, এটা হচ্ছে সাম মানে যোগ করার জন্য এই ফাংশনটা ব্যবহার হবে। তাহলে এই যে কমেন্টটা লিখলাম এটাই হচ্ছে কি সিঙ্গেল কমেন্ট। এখন আপনার যদি এরকম হয় যে একজন একটা কোড লিখছে, এই কোডটাকে আপাতত আমি কমেন্ট করব অনেক লাইন, ধরেন যে এই ফাংশনটাকে টোটালটাকে কমেন্ট করব, তাহলে আপনি কি করবেন, এই যে এইভাবে ধরবেন নাকি? ঠিক আছে না? আপনারা বুঝতে পারছেন? সিঙ্গেল লাইন কমেন্ট তো এটাই নাকি? তাহলে একটা লাইন কমেন্ট করতে গেলে আমাকে একটা, এখানে যদি 100টা লাইন থাকে তাহলে আমাকে 100 বার গিয়ে এখানে কমেন্ট করতে হবে। এই জন্যই আসছে আমাদের মাল্টি লাইন কমেন্ট। মাল্টি লাইন কমেন্টের কাজটা কি, এটা সিনট্যাক্সটা দেখেন, এইটাতে যেমন হচ্ছে দুইটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে শুরু করার লাগে, আর মাল্টি লাইন কমেন্টের ক্ষেত্রে ফার্স্টে আপনি দিবেন একটা ফরওয়ার্ড স্ল্যাশ, একটা স্টার মার্ক। কি বলছি, একটা ফরওয়ার্ড স্ল্যাশ, একটা স্টার মার্ক, তারপর যেই পর্যন্ত আপনি আবার কমেন্ট রাখতে চাচ্ছেন সেই জায়গা থেকে, ধরেন যে আমি এক লাইনে এরকম করব, তখন আবার একটা স্টার মার্ক, একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিবেন। তাহলে এর বডির ভিতরে যতটুকু জায়গা থাকবে ততটুকু জায়গা কমেন্ট হয়ে যাবে। এখন আপনার কোশ্চেন হতে পারে যে ভাই এটা তো আমি সিঙ্গেল দিয়ে করতে পারছিলাম না, শুধু এটা সিঙ্গেলের জন্য না, এটাকে যদি আপনি এই জায়গায় বসাই দেন তাহলে এই দুইটা লাইনে কমেন্ট হয়ে যাবে, বাকি টাইপের এরর খাচ্ছে, সিনট্যাক্স এরর হয়ে গেছে। আবার যদি শেষে দিয়ে দেন তাহলে দেখেন এররটা চলে যাবে। অর্থাৎ এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত, এই যে স্টার স্ল্যাশ ফরওয়ার্ড স্ল্যাশ স্টার, আবার স্টার ফরওয়ার্ড স্ল্যাশ, এর ভিতরে যা কিছু লিখলাম এটা গোটাটা মিলে হয়ে গেল কি মাল্টি লাইন কমেন্ট। তাহলে আমরা কি শিখলাম এতক্ষণ, সিঙ্গেল লাইন এবং মাল্টি লাইন কমেন্টস। পারবেন আপনারা? হ্যাঁ ইনশাআল্লাহ। গুড। এরপরে কি আছে, ভেরিয়েবল মানে কি এবং কেন দরকার? ভেরিয়েবল এটা সম্পর্কে কারো আইডিয়া আছে? ভেরিয়েবল সম্পর্কে কারো আইডিয়া আছে? বলেন তো কেউ। মানে হচ্ছে একটা মেমোরি, আচ্ছা শর্টকাটে যেটা বোঝায়। ওকে, এটা ভেরিয়েবল হলো একটা মেমরি ভাইয়া, যেখানে আমরা বিভিন্ন ধরনের মান স্টোর করতে পারি। আচ্ছা, আর কেউ? প্রোগ্রাম করার সময় বিভিন্ন ধরনের
আচ্ছা আচ্ছা, গুড। আচ্ছা, এইখানে আমরা জয়েন করছি অনেকজন, তাই না? প্রায় 35 জনের মতো এখন আছে জয়েন। তো আমাদের এখানে প্রত্যেকজনের এক একটা নাম আছে, ইউনিক নাম, তাই না? তো আমি যাকে যে নামে ডাকবো, যদি এখানে নাইস ইসলাম বলে ডাকি তাহলে একজন অ্যান্সার দিবে। এখানে যদি হচ্ছে আমি আপন ইসলাম বা রকি ইসলাম বলে ডাকি তাহলে আরেকজন অ্যান্সার দিবে। অর্থাৎ আমাদের প্রত্যেকজনের এক একটা ইউনিক নাম আছে। হ্যাঁ, তো ইউনিক নাম বলতে এর একটা আইডেন্টিফাই আছে, ওর আলাদা, মানে এর বৈশিষ্ট্য এটাই। আমরা যে ভেরিয়েবলগুলো লিখবো বা ডাটা টাইপ এখানে আছে অনেকগুলো, আমরা শিখবো। তো আমরা তো এখানে শুধু হচ্ছে প্রিন্ট করার জন্য কাজ করব না, এখানে আমাদের অনেক ডাটা নিয়ে কাজ হবে, সফটওয়্যার বানাতে হবে যেখানে। তো আমাদের যে ডাটাগুলো থাকবে এই ডাটাগুলো রাখার জন্য একটা স্টোর লাগবে বা জায়গা লাগবে, তাই তো? তো জায়গাগুলো যে রাখবো, আমাকে কি নামে রাখবো? আমাকে তো একটা নাম দিতে হবে, পরবর্তীতে আমাকে যেন খুঁজে পাইতে সুবিধা হয়। তো এই খুঁজে পাওয়ার জন্য আমার যে নামটা দিব, এই নামটাকে বলা হয় ভেরিয়েবল। হ্যাঁ, আবার এই ভেরিয়েবলের নামের একটা ভাগ আছে। এই ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করতে হবে, সাধারণত আমরা var দিয়ে করলাম, ভেরিয়েবলের সংক্ষিপ্ত রূপ। হ্যাঁ, var লিখলাম। আরও ডাটা টাইপ অনেক আছে, আমরা আস্তে আস্তে করে শিখবো। তো var লিখলাম, VAR। var লেখার পর ধরলেন যে আমি নেম লিখলাম। নেম লিখলাম এখানে CODER, কোডার, AN অঙ্গন, কোডার অঙ্গন দিলাম, দিয়ে আবার এই সেমিক্লোন দিয়ে দিলাম। তাহলে এই যে নেমে যেটা আছে নেম, এই নেমের ভিতরে কি থাকলো? কোডার অঙ্গন লেখাটা যে আছে এটা কার ভিতরে থাকলো? এই নেমের ভিতরে থাকলো। এখন আমি যদি ডাকি নেম, ও বলবে কোডার অঙ্গন। বুঝতে পারছেন? যেমন আমি এখানে রকি বলে যদি ডাকি একজন অ্যান্সার দিবে, তো এইখানে হচ্ছে নেম বলে যদি ডাকি ও কোডার অঙ্গন অ্যান্সার দিবে। তো প্রমাণটা কি তাহলে ভাই? আপনি সত্যি বলেন না মিথ্যা? এই যে আপনি এখানে লিখে দেন NAME, নেম লিখলাম। নেম লিখে যদি আমি এখানে হিট করি, আমাকে এখানে অ্যান্সার দিবে কি? কোডার অঙ্গন। আসছে? হুম, জি ভাই আসছে। আচ্ছা, এখন আমি যদি এখানে মাল্টিপল লিখি, ধরেন এখানে নেম একটা হইলো, আরেকজনের নাম দিলাম হচ্ছে নেম 1, আরেকজনের নাম দিব হচ্ছে নেম 2। তাহলে এখানে কোডার অঙ্গন 1, কোডার অঙ্গন 2। এখন আমি যদি এখানে প্রিন্টের এখানে এসে নেম বলে এখানে ডাক দিই, তাহলে কে আউটপুটে আসবে? কোডার অঙ্গন। কেন আসবে? ওখানে চিহ্নিত করে দিয়েছি আমরা যে জাস্ট নেম। কারণ নেম ওয়ানে শুধু কোডার অঙ্গনই আছে। আচ্ছা, নেম 1 বলতে আমি যেমন এখানে যে নাইস ইসলাম বলে ডাকলে একজনই অ্যান্সার দিবে, এই নেমে কোডার অঙ্গন নামেই একজনই আছে। এখন আমি যদি অন্য কাউকে ডাকি নেম 2, তাহলে কে অ্যান্সার দিবে? কোডার অঙ্গন 2 দিয়ে দিবে। কোডার অঙ্গন 2 অ্যান্সার দিবে, তাই তো? এরা আপনারা তো শিখে গেছেন। এখন আমারে বলেন তো, এই যে এইখানে যে দুইটা হলুদ দাগ দেখা যাচ্ছে, এগুলোর মানে কি? যদি এটা অ্যাডভান্স কোশ্চেন আপনাদের বোঝার জন্য, বলতে পারবেন কেউ? পারবেন না? আচ্ছা ভাই এই নামের কোনো ওই দুটো মানে ইউজ ওয়ার্ড করছে ডিকশনারিতে নেই সেজন্য। আচ্ছা, ওকে, নাইস বলেছে, সঠিক বলেছে। দোলন আপু বলেছে, আপনি সঠিক বলেছেন। এইখানে নিচের দিকে লেখা আছে এই লোকাল ভেরিয়েবল দুইটা কি ইউজ হয় নাই এখনো। বুঝতে পারছেন? এই যে নেম অ্যান্ড নেম 1 ইজ নট ইউজ, এই জন্য আমি বলছিলাম যে এগুলোকে ফলো করবেন। এগুলো ফলো করলে আপনারা অ্যান্সার বুঝতে পারবেন। তাহলে এটা এরর না, এটা হচ্ছে ওয়ার্নিং যে তুমি এগুলো লিখে রাখছো, কোনো ব্যবহার করতেছো না। একটা জিনিস আপনি যদি কিনে যদি ব্যবহার না করেন, এটা কি হবে? অপচয়। তো আমরা যে এই যে এখানে যে নেম, নেম 1, নেম 2 তিনটা লিখলাম, এই তিনটা কিন্তু মেমোরিটা যে আছে আমাদের, মেমোরিতে জায়গা নিছে। হ্যাঁ, এই জায়গাটা নিয়ে, যেমন আমরা একটা ভিডিও যখন আমরা আপলোড করি বা ডাউনলোড করি, ভিডিও তো স্পেস থাকে, তাই না? 1 GB, 2 GB, 500 MB, 100 MB এরকম থাকে না? হ্যাঁ, তো এই যে এগুলা কিভাবে তৈরি হয়? অথবা একটা ওয়ার্ড ফাইল আপনি আমার সাথে শেয়ার করেন, বা একটা PDF অথবা একটা ছবি শেয়ার করলেন আমার সাথে, এগুলা কিভাবে MB, GB এরকম হয়? এইরকম করে ভেরিয়েবলগুলো যে আছে, এই ভেরিয়েবলগুলোর ভিতরে স্টোর হইতে হইতে এগুলো কিন্তু এই মেমোরিতে জায়গা নেয়। হ্যাঁ, এই যে আমি নেমটা লিখছি, মেমোরিতে গিয়ে এখানে জায়গা নিচ্ছে, নেম 1
এখানে জায়গা নিছি। তাহলে আমরা কি এটা বুঝতে পারছি ভেরিয়েবল কি এবং এখানে কিভাবে প্রিন্ট করব আমরা ভেরিয়েবলের সাহায্যে? পারবো সবাই? জি ভাই বুঝতে আচ্ছা, পারবো ইনশাআল্লাহ। এখন ভেরিয়েবল নামের কিছু নির্ধারিত নীতিমালা আছে। আমরা যেমন এখানে সবাই আছি, যদি হিন্দু থেকে থাকি হিন্দুর নামের ক্ষেত্রে যেটা একটা নীতিমালা থাকে, সাধারণত শ্রী বা এরকম কিছু একটা ব্যবহার করা হয়। আমাদের মুসলমান যারা আছে সাধারণত মোহাম্মদ ব্যবহার করা হয়, আর কেউ কিছু ব্যবহার করে। তো এটা দ্বারা বোঝা যায় কি ওর পরিচিতি, তাই না? তো কিছু নীতিমালা থাকে আর কি। তো এই যে ভেরিয়েবলের নামটা আছে, আপনি নামটা যে লিখবেন এই নামটারও কিছু নীতিমালা আছে। ইচ্ছা মতো আপনি একটা নাম দিয়ে দিলেন, এর নামটা দেওয়া যাবে না, ঠিক আছে? তাহলে আপনার কোশ্চেন আসতে পারে যে ভাই নাম লেখার ক্ষেত্রেও ফির আবার বাধ্যবাধকতা। কারণ হচ্ছে একজন ক্লাসের শুরুতে বলছিল কিওয়ার্ড নামে একটা ওয়ার্ড উচ্চারণ করেছিল। কে যেন বলছিল? কে বলছিল? নাম বলবেন। কিওয়ার্ড। আচ্ছা, তাহলে এই যে এখানে কিছু নির্দিষ্ট আছে যেটা রিজার্ভ। হ্যাঁ, এই রিজার্ভ কিওয়ার্ড কি কি? যেমন এই যে প্রিন্ট, আপনি যদি এই নামটাকে এখানে ব্যবহার করেন, এই যে প্রিন্ট, এইটা ব্যবহার করতে পারবেন না। বুঝতে পারছেন? কারণ এটা ভেরিয়েবলের নাম না, এটা হচ্ছে ওর নির্দিষ্ট ডাটের কিছু প্যাটার্ন আছে বা ওদের নিজস্ব কিছু চিহ্ন আছে, ওইগুলো আপনি ব্যবহার করতে পারেন। ভয়েড যে লেখাটা আছে এই ভয়েড এখানে ব্যবহার করতে পারবেন না। আপনি চাইলে বড় হাতের ভি অথবা বড় হাতের ডি এরকম কিছু ব্যবহার করতে পারেন, কিন্তু সেম যেটা আছে ছোট হাতের ভয়েড এইটা ব্যবহার করতে পারবেন না। এটা একটা। দ্বিতীয়ত হচ্ছে, দাঁড়ান এটা ঠিক করে নিই। দ্বিতীয়ত হচ্ছে যে নামের শুরুতে আপনি যদি কি বলে এটাকে, এই নামের ভিতরে স্পেস দেন, যেমন নেম, নেম লেখাটার ভিতরে একটা স্পেস দিয়ে দিচ্ছেন, তাহলে এটা কয়টা বোঝাবে? দুইটা, ঠিক আছে? এই দুইটা বোঝানোর কারণে ভেরিয়েবল নাম ধরা যাবে একটা, আপনি লিখে ফেলেন এখানে দুইটা। তো এই জন্য এখানে আপনাকে কি বলবে, এরর দিয়ে দিবে যে এনটা ফির কি আর এম ইটা ফির কি, এই জন্য ও চিনতে পারতেছে না। তাহলে এখানে কি করতে হবে, স্পেস ব্যবহার করা যাবে না। দ্বিতীয়ত হচ্ছে একটা নাম্বার যে আছে, এই নাম্বার একটা দিলাম আমি সামনে, এই নাম্বারটা কি সামনে দিয়ে ফেলছি, অর্থাৎ ভেরিয়েবলের নামের শুরুতে কোনো নাম্বার বা ডিজিট ব্যবহার করা যাবে না। আপনারা কি নোট করতেছেন কেউ? হুম, জি ভাইয়া, Good. জি ভাইয়া নোট করতেছি। আমি কিন্তু ধরবো সবাই রে। আবার এগুলারে আমরা, আমার কাছে কিন্তু এই যে আমার সামনে কিন্তু খাতা কলম সবই আছে। কারা কারা রেসপন্স বেশি করতেছেন, কারা রেসপন্স করতেছেন না, যারা রেসপন্স করতেছেন তাদের মার্ক আলাদা কাউন্ট হবে বা তাদেরকে আমরা চিনতে পারবো। বুঝতে পারছেন? আমরা আমরা মানে এখানে যা অ্যাক্টিভিটিস দেখাবেন সবগুলা মিলেই আমাদের কিন্তু রেজাল্টটা তৈরি হবে। হ্যাঁ, এই জন্যই হচ্ছে আমরা মানে খুব কঠোরভাবে আমরা মার্কিংটা করবো। বি কেয়ারফুল। হ্যাঁ, এখন নামের শুরুতে আমরা কিন্তু কি ব্যবহার করতে পারবো না, ডিজিট বা সংখ্যা ব্যবহার করতে পারবো না, কিন্তু নামের মাঝে যদি আমি ব্যবহার করি তাহলে ফির আবার সমস্যা হবে না। আবার শেষে যদি ব্যবহার করি তাও সমস্যা হবে না। তাহলে এটা দ্বারা কি বুঝাইলো, নামের শুরুতে, ভেরিয়েবলের নামের শুরুতে আমরা ডিজিট ব্যবহার করতে পারবো না। ভেরিয়েবলের নামের মাঝে বা ভেরিয়েবলের মাঝে আমরা স্পেস ব্যবহার করতে পারবো না। আবার কি আছে, ডলার সাইন যে আছে, ডলার সাইন চেনেন আপনারা? জি ভাই চিনি। ডলার ইনকাম করছেন কেউ কোনোদিন? করছি ভাই টুকটাক। গুড, বাহ, আমি তো অনেক দূর আগে গেছি। এই ডলার সাইন যেটা আছে, ডলার সাইনটা ব্যবহার করা যাবে না। বুঝতে পারছেন? আবার আছে কি, আরো অনেক নিয়ম আছে যেগুলো হচ্ছে আপনার স্ট্রিক্টলি ফলো করে না, কিন্তু না দেওয়া বেটার, অ্যাভয়েড করা চলে ভালো। যেমন এই যে নামের শুরুতে ভি মানে বড় হাতের, হ্যাঁ, নামের ক্ষেত্রে যে এন বড় হাতের, অর্থাৎ আপার কিওয়ার্ড যেটা আছে আপার লেটার দিয়ে বা ক্যাপিটাল লেটার দিয়ে নামটা শুরু না করা, ঠিক আছে? এটা মানে এটা এরর না, ওয়ার্নিং। আবার কি আছে, এগুলো আমরা আরো অনেকগুলো পাবো। আপনারা যদি বলেন যে ভেরিয়েবল, এবার যেগুলো বুঝবেন না বা আপনাদের পর্যাপ্ত হবে না, কেন আমি কিন্তু অতভাবে ডিটেলস তো শেখাচ্ছি না, শুরুর দুই একটা ক্লাস শেখাচ্ছি এভাবে। ভেরিয়েবল রুলস ইন কিসে, ডাট, এক একটার ফিরে এক এক রকম থাকে, কিন্তু এই জন্য এটা বি কেয়ারফুল। আচ্ছা,
এখানে বলছে নো কিওয়ার্ড, কিওয়ার্ড বলছে যে রিজার্ভ স্টক, এটাতে আমরা পরে আসতেছি। স্পেশাল ক্যারেক্টার যেটা আছে এই যে আন্ডারস্কোর ডলার এগুলো হচ্ছে অ্যালোড বা হচ্ছে এটা হচ্ছে অ্যালো করবে, হ্যাঁ এই ডলার সাইন অ্যালো করে, কিন্তু এটা না দেওয়া বেটার। আমরা হচ্ছে ভেরিয়েবলের ভিতরে আমরা যখন শো করে এটা দিই, তো এই জন্য আমি পার্সোনালি আর কি এগুলো ব্যবহার করি, মানে অ্যাভয়েড করি। নামের শুরুতে আপনি আন্ডারস্কোর দিতে পারেন, কিন্তু মাইনাস যেটা আছে ওটা দেওয়া যাবে না, এটা হচ্ছে কেস সেন্সিটিভ। হ্যাঁ, এবার হচ্ছে ক্যামেল কেস যেটা আছে, হ্যাঁ ক্যামেল কেস বলতে বুঝে যেমন দুইটা অপশন আছে একসাথে। ধরেন যে মাই নেম, এটা একটা দুইটা ওয়ার্ড, তো মাই নেম এটাকে যদি আপনি ব্যবহার করেন এভাবে, এই যে এখানে মাই নেম, এখানে দুইটা ওয়ার্ড হইলো না, তো আপনি এটাকে ক্যামেল কেস ব্যবহার করতে। ক্যামেল কেস বলতে এই যে প্রথমের ওয়ার্ডটা ছোট হাতের থাকবে, পরের ওয়ার্ডটার ফার্স্ট ক্যাপিটালটা বড় হাতে, মানে লেটারটা বড় হাতের হবে, এটাকে বলা হয় ক্যামেল কেস। এখন আপনি যদি বলেন যে এমটাকে তাহলে বড় হাতের দেয়, তাহলে এটা ক্যামেল কেস হইল না, বুঝতে পারছেন? তাহলে এই নামের ক্ষেত্রে ফার্স্ট ওয়ার্ডটা যেটাতে যদি মাল্টিপল ওয়ার্ড হয়, ফার্স্ট ওয়ার্ডটা আপনি ছোট হাতের লিখবেন, পরের যে ওয়ার্ডটা আপনার একসাথে থাকবে এটাতে আপনি এই যে সিটা বড় হাতে লিখে দিতে পারেন, মানে ওই লেটারটাকে বড় হাতে লিখতে পারেন। ওকে, তারপর হচ্ছে এখানে ফাইনাল কনস্ট্যান্ট এগুলো হচ্ছে আপনার ব্যবহার করা যাবে না। হ্যাঁ, তারপর হচ্ছে এই যে ম্যাক্স গোড়াটার নাম্বার যেটা আছে আপার ক্যামেল কেস, মানে সব আপারে এটা দেওয়া যাবে না। আরও আপনারা আরও সুন্দর করে পাবেন কিসে, এই যে ভেরিয়েবল কিক ফর গিক্স, এটা ফলো করতে পারেন। এখানে মেবি নেমিং রুলস দেওয়া থাকে। এরকম অনেকগুলো প্ল্যাটফর্ম আছে যেটাতে আপনার নামের কনভার্সন, এই যে আপনার এখানে দেওয়া আছে কন্ডিশন রাইট ভেরিয়েবল নেম, ভেরিয়েবল যে নাম লিখবেন এটা শর্তগুলো কি। ভেরিয়েবল নাম আইডেন্টিফায়ার ক্যান নট কিওয়ার্ড, মানে কিওয়ার্ড টাইপের কিছু লেখা যাবে না, যেমন হচ্ছে ভয়েড মেন এই টাইপের কিছু লেখা যাবে না। এই যে অ্যালফাবেট যেটা আছে, অ্যালফাবেটের নাম্বারটা সাধারণত আমরা দিব না শুরুতে। হ্যাঁ, তারপর হচ্ছে স্পেস দেওয়া যাবে না, ঠিক আছে। আন্ডারস্কোর আর ডলার যদিও অ্যাকসেপ্ট করে, তাহলে না অ্যাভয়েড করা বেটার, আন্ডারস্কোরটা দিতে পারেন। ভেরিয়েবল হচ্ছে আপনার শুরুতে এই যে নাম্বার যেটা আছে এই ডিজিট নাম্বার হতে পারবে না, ঠিক আছে। তো এই টাইপের কিছু আরও অনেকগুলো আপনারা আরও খুঁজলে আরোগুলো পাবেন, যতগুলো জানার দরকার নাই অবশ্য। আমরা সাধারণত এই টাইপেরই লিখে থাকি, যে এই যে মাই নেম অথবা এই টাইপের মাই নেম, এই যে আন্ডারস্কোর দিয়ে, বুঝতে পারছেন? এই টাইপেরই লিখে থাকি সবসময়, আমরা এটাতে অভ্যস্ত, মানে সবাই এটা স্ট্যান্ডার্ড ফলো করে। তাহলে ভেরিয়েবলের নামকরণের যে নিয়মগুলো আছে এগুলো আমরা পারবো এখন। আপনারা ডিপ্লোমারে এখানে মনে বেশি আছেন তাই না? হ্যাঁ, ডিপ্লোমা যারা আছেন তারা তো এগুলো অলরেডি পড়ে আসছেন মুখস্থ বিদ্যা, তাই না? ভেরিয়েবলের, পাইথনের ভেরিয়েবলের নামকরণের নিয়মাবলী, জাভা জাভা পড়ছেন? জি ভাই পড়ছি। জাভা এখনো পাই নাই। কোন সেমিস্টার আপনি? থার্ড সেমিস্টার। আরে আপনি তো বাচ্চা, আপনার জীবনে আমার পঞ্চম সেমিস্টার ভাই। আচ্ছা, তাহলে জাভা পাইছেন মনে হয়। ওকে, তাহলে আমার একটা কোশ্চেন ছিল এখানে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। মায়ের পরে স্পেস দিলে কি হবে? স্পেস তো ওই যে বলছি যে স্পেস ব্যবহার করা যাবে না, নাম্বার ব্যবহার করা যাবে না শুরুতে। কন্ডিশন, কন্ডিশন যেমন যেমন আপনি হচ্ছে এই নামের ক্ষেত্রে বললাম না যে হিন্দু সাধারণত নাম যেভাবে কি শ্রী রাখে, একজন মানে মুসলমান ছেলে যদি নামের সামনে শ্রী মামুন ইসলাম যদি লিখে, ওর জাতি কখনো মেনে নিবে? তো এই টাইপেরও হচ্ছে এগুলাও হচ্ছে এই টাইপেরই সাধারণত, মানে একটা প্যাটার্ন থাকে আর কি প্রত্যেকটা জিনিসের। হ্যাঁ, এই জন্য এগুলো অ্যাভয়েড করা দরকার। যেমন এইখানে আমরা দেখাইলাম না যে কি কি অ্যাভয়েড করব আমরা, এখানে দেওয়া আছে। আপনারা আরো ঘাটাঘাটি করলে আরো অনেকগুলো রুলস পাবেন। তাহলে এই পর্যন্ত আমরা শিখে ফেলছি। আমার একটা কোশ্চেন ছিল। জি অবশ্যই। ওই যে দুইয়ের অধিক যদি ওয়ার্ড থাকে ওইখানে আমরা ক্যামেল কেস কিভাবে ইউজ করব? বুঝি নাই, আরেকবার বলুন। মানে যেরকম মাই নেম দিবেন, ওইখানে যদি তিনটা ওয়ার্ড থাকে, আচ্ছা তিনটা মাই নেম ইজ দিলাম ধরেন, তাহলে এই যে এইভাবে লিখব, মানে প্রথমের যে লেটারটা থাকবে এই আন্ডারস্কোরটা উঠাই দিলাম, এটা দরকার নেই। প্রথমের মানে তিনটা লেটার বা চারটা বা 10টাও যদি হয়ে থাকে,
সেটার ক্ষেত্রে প্রথমে যে ওয়ার্ডটা থাকবে সেটা ফুল স্মলে লিখবেন, মানে বেস্ট প্র্যাকটিস আর কি। এরপরে যতগুলো ওয়ার্ড থাকবে প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটারটা ক্যাপিটাল হবে। আচ্ছা ঠিক আছে? আচ্ছা ভাই ঠিক আছে। ওকে, আর কারো ভাই প্রথমে আন্ডারস্কোর দিয়ে তারপরে বড় হাতে লিখলে হবে না? হ্যাঁ এটা হবে, কিন্তু আমরা মানে বললাম না যে ওই ওই প্যাটার্নে আমরা সাধারণত আসি না, বুঝতে পারছেন? এই যে এটা মানে লেখা যাবে কিন্তু বেস্ট প্র্যাকটিস যেটা আছে আর কি এটা হবে না, বুঝতে পারছেন? জি ভাই। ওকে, আর কারো কোশ্চেন আছে? আরে আপনারা এতগুলো মানুষ আছেন, একটা একটা করে কোশ্চেন করলে তো 25-30টা কোশ্চেন হয়ে যায়। কোশ্চেন করবেন বেশি বেশি করে। ভেরিয়েবল লেখার নিয়ম, ডাটা টাইপ আছে। তারপর হচ্ছে আমরা আরেকটা টপিক এখানে লিখি নাই যেটা আজকে আমরা শিখব, সেটা হচ্ছে কিওয়ার্ড। হ্যাঁ, কিওয়ার্ডটা কি? এইখানে ডাটার কিছু কিওয়ার্ড দেওয়া আছে, এটাকে যদি আমরা একটু বড় করি, আপনারা যদিও এগুলো এখন বুঝবেন না কিন্তু জাস্ট জেনে রাখেন। আমাদের এইখানে আজকে পর্যন্ত যতগুলা পড়লাম এইখানকার ভিতরে আপনারা কোন কোন জিনিসটা চেনেন বা এইটা পড়ছি আমরা এরকম মনে হচ্ছে? দেখেন তো খুঁজে, এখান থেকে দেখা শুরু করি। ভেরিয়েবল, আর ভয়েড, এই যে এগুলো, এই যে ভার আছে। তারপর এই যে এগুলো হচ্ছে কিওয়ার্ড। হ্যাঁ এই কয়েকটা, এই কিওয়ার্ডগুলো কি করা যাবে না, ভেরিয়েবলের নাম হিসেবে লেখা যাবে না বা ফাংশনের নাম হিসেবে লেখা যাবে না। ঠিক আছে? ফাংশন আমরা এখনো পড়িনি, যেখানে একটা মাথার উপর দিয়ে যাবে আপনাদের, আমরা আসবো আস্তে আস্তে করে। যারা মানে প্রোগ্রামিং পড়ে থাকলে ফাংশন বোঝার কথা। ওকে, এখন আসি আমরা এখানে কি লিখলাম, কোডার অঙ্গন। তাহলে আওয়ার প্ল্যাটফর্ম নেম, আওয়ার প্ল্যাটফর্ম নেম হচ্ছে কোডার অঙ্গন। তাহলে এইখানে আমি দিব কি, কোডার অঙ্গন। তাহলে এখানে কি প্রিন্ট করবে, কোডার অঙ্গন প্রিন্ট করবে। তাহলে ক্লাস কাউন্ট, ধরেন যে ক্লাস কাউন্ট দিলাম, এইখানে আমি কোটেশনটা দিলাম না, 1 দিলাম। এরপরে আসি, ধরলেন যে আজকে কি হতে পারে, টপিকস, এখানে লিখলাম টপিকসটা কি আজকে, ডাট সিনট্যাক্স, ভেরিয়েবল। তাহলে আমি এখানে কিছু লেখা লিখলাম তাই না, এইখানে শুধু কোটেশন ছাড়া দিছি আর বাকিগুলোতে কোটেশন সহ দিছি, তাই তো? আচ্ছা, এইখানে একটাতে যে কোনো একটাতে আমি সিঙ্গেল কোটেশন দিই। সিঙ্গেল কোটেশন মানে হচ্ছে একটা কোটেশন, আর এইগুলোতে হচ্ছে ডাবল কোটেশন। তাহলে এই যে এখানে আমি যদি প্ল্যাটফর্ম লিখলাম আর একটা প্রিন্ট দিলাম, ধরেন যে এটা একটা দিলাম, এখানে আরেকটা দিলাম, ক্লাস কাউন্ট এটাতে দিলাম, টপিকস এটাতে দিলাম, এটাকে যদি আমি প্রিন্ট করি এখন, তাহলে এগুলো সব দেখাবে না, কোডার অঙ্গন, 1 ডাট সিনট্যাক্স এন্ড ভেরিয়েবল দেখাইছে না? আউটপুট তো আসছে নাকি? এটুকু বুঝছেন? জি ভাই। আচ্ছা, এখন আমরা এখানে দেখেন প্রশ্নটা আপনাদের জাগতে পারে যে এইখানে কোটেশন দিলেন না, আবার এগুলোতে কোটেশন দিলেন, পার্থক্যটা কি তাহলে? তাই তো, এই পার্থক্যটা হচ্ছে এটার কিছু টাইপ আছে যেগুলো লেখা টাইপ মানে টেক্সট টাইপ, মেসেজিং টাইপ, এগুলো আমরা লিখবো, এগুলোকে বলবো আমরা স্ট্রিং। কি বলবো? স্ট্রিং। স্ট্রিং এর নাম শুনছেন আগে? জি। আচ্ছা শুনেছি। আচ্ছা, এরপর কিছু নাম্বার টাইপের সংখ্যা থাকবে, নাম্বার টাইপ না, এই নাম্বার একটা লিখছি আমি। আবার
এইখানে আরেকটা স্ট্রিং লিখছি, তাহলে এইখানে দুইটা স্ট্রিং লিখলাম, একটা নাম্বার লিখলাম, আর এইখানে আমি প্রিন্ট করে দিলাম। তো প্রিন্টের কাজই হচ্ছে ওরে প্রিন্ট করা, ওরে বলছি তুমি প্রিন্ট করে দাও, ও প্রিন্ট করে দিছে, সেটা হোক নাম্বার হোক স্ট্রিং সেটাই হোক। ঠিক আছে, এই পর্যন্ত তো ক্লিয়ার? ভাই একটা প্রশ্ন ছিল। একটাকে প্রশ্ন যত করবেন তত ভালো। ভাইয়া মনে করেন আমরা যদি যে ভেরিয়েবলের নামটা যদি হচ্ছে প্রিন্ট করি তখন তো কোটেশন দেই না, কিন্তু যদি কোটেশন দেই তখন কি হবে? আর কোটেশন দিলে যদি আলাদা কোনো রেজাল্ট আসে তাহলে কেন আসতেছে? আচ্ছা, গুড কোশ্চেন। এইখানকার ভিতরে বলতেছেন আপনি? জি ভাইয়া। এই জায়গাতে কোটেশন দিলে কি ঘটতেছে আর না দিলে কি ঘটতেছে এটা? জি ভাইয়া। আরে বাপরে, আপনি তো অ্যাডভান্স কোশ্চেনে চলে গেছেন, বিশাল ব্যাপার, খুব ভালো লাগলো শুনে। হ্যাঁ, আপু প্রশ্ন করছে যে এই যে এখানে আমি লিখলাম আওয়ার প্ল্যাটফর্ম, কি বলে, আওয়ার প্ল্যাটফর্ম নেম, এই আওয়ার প্ল্যাটফর্ম নেমটা যে আমি এতক্ষণ থেকে লিখছিলাম এগুলাতে, তখন এইটা যা লিখতেছি এখানে সবই প্রিন্ট করতেছিল, কিন্তু এখন এটাতে প্রিন্ট করতেছে না কেন, তাই না? আবার কোটেশন দিলে কি আসতেছে? এখন আমি যদি কোটেশন দিই এখানে আসবে কি আওয়ার প্ল্যাটফর্ম নেম, তাহলে আসলে পার্থক্যটা কি? আপু আপনার এটাই কোশ্চেন তাই না? হ্যাঁ, মানে যদি হচ্ছে কোটেশন দেন তাহলে তো আওয়ার প্ল্যাটফর্ম নেমই আসতেছে, আর যদি না দেন তাহলে ওই ভেরিয়েবলের ভিতরে যে ওয়ার্ডটা আছে ওইটা আসতেছে। এখন কোটেশন দেওয়ার কারণে এটা কেন আসতেছে? কোটেশন দেওয়া মানে হচ্ছে আমি যদি এইখানে কিছু দেখাইতে যাই, যেমন এইখানে দেখেন ক্লাস কাউন্ট লেখা আছে, ক্লাস কাউন্টটা কিন্তু সংখ্যা, এই সংখ্যাটাকে ডাইরেক্ট এখানে প্রিন্ট হয়েছে, এটা কিন্তু সংখ্যা আকারে, মানে এক আকারেই প্রিন্ট হয়েছে। এটাকে যদি আমি এইভাবে প্রিন্ট করতাম, এই যে 1, তাহলে এখানে কিন্তু ও এক চিনত না, এখানে স্ট্রিং 1, কিন্তু আমি এখানে কি দিছি, শুধু এক লিখছি, এই এক লেখার কারণে এইখানে একই আসছে, অর্থাৎ এই নাম্বার টাইপে প্রিন্ট করে দিছি। অর্থাৎ এইখানে আমি যদি ডাইরেক্ট যেটা লিখবো ভেরিয়েবলের নাম সাথে সাথে লেখার ফলে আমি যদি রান দেই, এইখানে যে টাইপটা থাকে, এইখানে নাম্বার টাইপ আছে, এই জায়গাতে এসে নাম্বার টাইপে প্রিন্ট হবে। আমি যদি কোটেশন দেই তাহলে যেটা থাকবে ওইটা স্ট্রিংয়ে কনভার্ট হয়ে এখানে প্রিন্ট হয়ে যাবে। যেমন আমি এর আগে কোটেশন ছাড়া যখন প্রিন্ট করছিলাম তখনও এটা এখানে কি আছে, স্ট্রিং আছে, তখন এই স্ট্রিংটা একে কল করে নিয়ে এসে প্রিন্ট করতেছে। এখন আপনি যদি এইখানে ভেরিয়েবলের নামটাকে ভুল দেন, এই যে আমি একটা নাম একটা এক্সট্রা দিয়ে দিছি, তাহলে এখানে চিনতে পারতেছে না, তাহলে না চেনার ফলে আমি যখন রান করবো এটা এরর দিবে যে তুমি এটা কি লিখছো, এটা তো আমি চিনতেছি না। অথচ এই লেখাটাকে আমি যদি কোটেশন দিয়ে দিতাম তাহলে ফির আবার বলতো যে হ্যাঁ ঠিক আছে এটা তুমি লিখছো, এটা তো এটাই। তাহলে কোটেশনের পার্থক্যটা বুঝতে পারছেন? কোটেশন যদি আমি দেই তাহলে ওরে যা লিখতে বলবো, যা প্রিন্ট করতে বলবো, ও স্ট্রিং আকারে ধরে প্রিন্ট করবে, তুমি এর ভিতরে মন চায় লিখো, সমস্যা নেই, ওর মাথা ব্যথা নেই। কিন্তু ধরেন যে এইখানে আপনি লিখে দিয়েছেন হাজিবাজি যা মন চায়, এখন রান করতেছেন, ও খুঁজবে যে কোটেশন তো দেয় নেই, তার মানে এটা একটা ভেরিয়েবল, আর ভেরিয়েবলটা গেল কই, তাহলে ও তখন খুঁজতেছে এই যে ভেরিয়েবল কই গেল, তো দেখতেছে 3টা ভেরিয়েবলে আসছে, তিনটার ভিতরে একটাতেও এই নামের কিছু নেই, তখন কি হবে, ও বলবে যে এটা আমি চিনতে পারতেছি না, তখন এই যে আনডিফাইন্ড নেম। আপু বুঝতে পারছেন? হ্যাঁ, মানে তার মানে আমরা কি বুঝলাম এখন, যে এইখানে যেটা লিখবো এইটা লেখা মানে ভেরিয়েবলে গিয়ে আগে খুঁজবে ওই কোডের ভিতরে, যদি এইটা পেয়ে যায় তাহলে যে টাইপটাই আছে সেই টাইপের অ্যান্সারে এখানে দেখাই দিবে। যদি আমরা এখানে উল্টাপাল্টা কিছু লিখি, যদি খুঁজে না পাই ভেরিয়েবলের নামে, তাহলে ও এরর দিবে। যদি আমরা কোটেশন ব্যবহার করি তাহলে ওরে যা লিখতে বলবো ও তাই লিখে দিবে, ও আর চেক দিবে না যে ভেরিয়েবল আছে কিনা। ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের রেজাল্টটা যদি আমরা এভাবে চাইতাম, প্ল্যাটফর্ম নেম দেখাবে, তারপরে লেখা থাকবে প্ল্যাটফর্ম নেম, তারপর লেখা থাকবে কোডার অঙ্গন, ক্লাস কাউন্ট, তখন লেখা থাকবে 1, আবার লেখা থাকবে হচ্ছে টপিকস এখানে, অর্থাৎ ইউজার যেন দেখে বুঝতে পারে এটা কিসের, কারণ ইউজার তো কোড বুঝবে না। তো এটা করতে গেলে আমাকে কি করতে হবে, এই ভেরিয়েবলগুলো যে আছে এটাকে প্রিন্ট করতে হবে এখানে। হ্যাঁ, তো এখানে ভেরিয়েবল প্রিন্ট করতে গেলে এবং এই লেখাটা যে আমার মন মতো যে আমি লিখবো এখানে যে ক্লাস নেম, প্ল্যাটফর্ম নেম, এইটা লিখবো এখানে, প্ল্যাটফর্ম নেমটা যে লেখাটা আসবে এইটা লিখতে গেলে আমাকে তো এখানে কোটেশন ব্যবহার করতে হবে।
এই কোটেশন ব্যবহার করতে গেলে আমার এই যে এখানে আসতে হবে, একটা কোটেশন দিলাম, দেওয়ার ফলে আমি এখানে লিখব প্ল্যাটফর্ম নেম। এখন দেখুন এখানে এরর খাইছে। কেন এরর খাইলো বুঝতে পারছেন? এই যে কোটেশন দিলাম, দেওয়ার পর ও কি খুঁজতেছে, ও বলতেছে যে এখানে তো একটা সেমিকোলন হওয়ার কথা, কারণ শেষ হয়ে গেছে, ব্র্যাকেট দিয়ে সেমিকোলন হওয়ার কথা, কিন্তু এখন এটা কি আসতেছে ও বুঝতেছে না। তো যখন না বুঝবে তখন ওটারে আমরা কি করব, এখান থেকে উঠাই দেব। তাহলে প্ল্যাটফর্ম নেম আসলো। কারণ আমার দরকার হচ্ছে কি এখানে একটা প্ল্যাটফর্ম নেমটাকে প্রিন্ট করা, এই যে এইভাবে এই প্ল্যাটফর্ম নেমটাকে এখানে প্রিন্ট করা, কিন্তু আসতেছে না। আমার দরকার এই প্ল্যাটফর্ম নেমটাকে। আমি যদি ডাইরেক্ট এখানে কোডার অঙ্গন লিখে দিতাম তাহলে কিন্তু এখানে মাই প্ল্যাটফর্ম নেম কোডার অঙ্গন ডাইরেক্ট চলে আসতো, কিন্তু এখন আসতেছে না। তো আমার তো এখানে যে কোনো সময় যেটা চেঞ্জ করব সেটাই এখানে দেখাবো। এইটা দেখাইতে গেলে আপনাকে ছোট্ট একটা জিনিস কাজ করতে হবে। কি কাজ? এই ভেরিয়েবলটাকে নিতে হবে, কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম, দেওয়ার পর এই ভেরিয়েবলের সামনে একটা ডলার সাইন দিতে হবে। কি সাইন? কিবোর্ডে শিফট চেপে 4 চাপবেন, ডলার সাইনটা খুঁজে পাবেন। তাহলে ডলার সাইন যখন আমি দিব, এখানে ক্লিক করলে তখন দেখবেন এখানে লেখা আছে প্ল্যাটফর্ম নেম কোডার অঙ্গন। আমি যদি দেখি যে কোডার অঙ্গন .com এখানে লিখলাম, লিখে যদি আমি এখানে হিট করি তখন এখানে লেখা থাকবে কি কোডার অঙ্গন .com, অর্থাৎ এই ভেরিয়েবলটা ফোকাস করতেছে এখানে। এই পর্যন্ত কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন আপনারা। ডলার সাইনটার কাজ তাহলে কি হইলো? ভেরিয়েবলটাকে চিনায় দেওয়া। এইখানে ডলার সাইন না দিয়ে যেটা কাজ করছে, এখানে ডলার সাইন দিয়ে কাজ করছে। কেন? এর স্ট্রিং এর ভিতর থেকে একটা অন্য একটা টাইপের ভিতরে আপনি এই টাইপটারে দেখাইতে যাবেন, তো ও বুঝবে কেমনে যে এটা ভেরিয়েবল আর এটা হচ্ছে আপনার নন ভেরিয়েবল, এটা তো বুঝাইতে হবে। এই জন্য আপনার এখন আপনি যদি ভুল করে এখানে ধরেন যে আপনার একটা ভেরিয়েবলের নাম নাই, যে মাই নেম, এটা তো ভেরিয়েবলের নাম নাই, কিন্তু ডলার সাইন দিয়ে দিয়েছেন, তখন ওই যে এইভাবে যেভাবে আসে এরর আসতো আগে, যে এখানে ভুল লিখলে এখানে এরর দিত, এখানেও সেম ভাবে বলতেছে আপনি তো বললেন যে এখানে ডলার সাইন দিয়েছেন, তার মানে এটা একটা ভেরিয়েবলের নাম, তো আমি তো কোথাও গিয়ে ভেরিয়েবল খুঁজে পাইলাম না, এই জন্য ও এরর দিছে। সমঝা? আচ্ছা ভাইয়া, এই যে ভেরিয়েবলের নামটা কি কোটেশনের মধ্যে লিখতে হবে? এই যে যদি আপনি লেখা প্রিন্ট করতে চান, কোটেশন প্রিন্ট দিয়ে মানে অন্য কিছু লিখতে চান, যেমন এইটাতে আমার কোটেশন দেওয়া লাগে নেই, বা ভেরিয়েবলের নামটা আমি এখানে ডাইরেক্ট প্রিন্ট করে দিছি, তো এখানে যা ছিল তাই চলে আসছে। এখন আপনার যদি মনে হয় যে আউটপুটের সাথে আপনি আরো অন্য কিছু লেখা দেখাই দিবেন, তাহলে তো আপনাকে কোটেশন দিতে হবে, তাই না? স্ট্রিং এ আসতে হবে। তো স্ট্রিং এর ভিতরে আপনি কোনো একটা ভেরিয়েবলকে দেখাইতে গেলে আপনাকে ডলার সাইন দিতে হবে। এখন আপনারা আমাকে বলেন, এখানে আমি জিজ্ঞাসা করি, কারে ধরবো বলেন? আপনি একজন সাহস করে বলেন তো যে আমারে ধরেন। ভাইয়া ধরতে পারেন না, আপনি হচ্ছে কয়েকটা অ্যান্সার দিচ্ছেন, আপনাদের ধরা যাবে না। ধরেন ভাই। আপনিও প্রশ্ন করেছেন, আপনাদের ধরা যাবে না। এখানে যারা প্রশ্ন করে নাই চুপচাপ হয়ে আছে তাদের ধরতে হবে। দেখবেন যে ক্লাস ছেড়ে দৌড় পালাবে। এই রকি, হ্যাঁ জি ভাইয়া বলেন। কেমন আছো? এই তো ভাইয়া আছি আলহামদুলিল্লাহ। ক্লাস লেটে জয়েন করছি আসলে। ধরবো তোমাকে? হ্যাঁ ধরতে পারেন, সমস্যা নাই, কিন্তু একটু লেটে জয়েন করছিলাম, ফার্স্টের দিকগুলো একটু। হ্যাঁ আরে সমস্যা নেই, জরিমানা করা হচ্ছে না তো, ফার্স্ট ক্লাস না। আমারে বলেন। আচ্ছা, এখানে আমি যদি ক্লাস কাউন্ট লিখি, ভাইয়া তার আগে একটা কোশ্চেন ছিল আমার, কোশ্চেনটা। আচ্ছা ভাইয়া, আমরা তো ভেরিয়েবল যে ডিক্লেয়ার করব, এটা কি ওই যে সবসময় এটা ভার দিয়ে করব? না মানে এটাতে না, এটা আমরা আগামী ক্লাসে শিখবো কেন কোন 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 সময় কি কি দিব। বর্তমান যেটা ভার লিখছি এটা হচ্ছে তোমার গ্লোবাল, মানে সবার জন্য প্রযোজ্য, আর টাইপ নেই। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আচ্ছা কোশ্চেন করতে পারেন ভাইয়া, দেখি অ্যানসার দিতে পারি কিনা। তুমি আমার এটা বলবা যে এই ক্লাস কাউন্ট যেটা আছে, এই ক্লাস কাউন্ট 1 লিখবো আমি এখানে, যেমন এই প্ল্যাটফর্ম নেম দিয়ে আছে এটা লিখছি,
এখন তুমি আমার ক্লাস কাউন্ট 1 দিবা। হ্যাঁ, ক্লাস কাউন্ট এই জায়গাটাতে 1 এর জায়গায় আসবে ক্লাস কাউন্ট, তারপর আসবে এইখানে। কোথায় আমি কাউন্ট দেখতেছি না, কোথায় আছে কার্সরটা? এই যে কার্সর এখানে, এই ভেরিয়েবল এখানে, এই যে 1 আউটপুটের এখানে দেখা যায়। জি জি হ্যাঁ, এখানে ক্লাস কাউন্ট, তারপর হচ্ছে কোলন দিয়ে আমি 1 লিখব। কেমনে? ক্লাস কাউন্ট 1 এইটার মতোই, মানে এইটার মতোই, এই যে এইটা যেভাবে লিখছি। ওইখানে প্রথমে হচ্ছে কোটেশন দিয়ে নিব, ফার্স্ট ব্র্যাকেটে দুইটা এই ফার্স্ট ব্র্যাকেট কোটেশন দিয়ে দিলাম। তারপর হচ্ছে বলো কি লিখবো? হ্যাঁ, তারপর ক্লাস কাউন্ট 1 লিখবো। ক্লাস কাউন্ট, তারপর কি লিখবো? 1 লিখবো, যদি আমি 1 দেখাইতে চাই। 1 দেখাইতে চাইলে 1 লিখলাম। এইটা থাকবে? জি জি ভাইয়া। এটা থাকলে তো এরর দিচ্ছে। ক্লাস কাউন্ট 1, ও সরি, ডলারটা দিতে হবে আগে। কোথায়? এইখানে ডলার দিব? 1টা তো ভাই 1টা তো থাকবে না, স্পেসটা কেটে দিয়ে 1টা কেটে দিয়ে। হ্যাঁ, তারপরে এই কোটেশনটা শেষ হবে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের আগে। গুড, এটাই জানতে চাচ্ছি। এবার ঠিক আছে? জি জি ভাই। গুড। তাহলে একবারে বলবি যে ডাবল কোটেশনের ভিতরে আপনি সব লেখা লিখেন, তারপরে লেখা শুরু করবি, তাহলে ঠিক হবে। আচ্ছা, ক্লাস কাউন্ট 1 আসছে, তাহলে ও পাস। নেক্সট, টুডেজ টপিকস লেখা আসবে এখানে, টুডেজ টপিকস, তারপর হচ্ছে কোলন দিয়ে আমরা টপিকসটা লিখব। কে বলবেন? আমি বলবো ভাই। আগের দুটোর মতো নিতে হবে। হ্যাঁ, তো আপনারা এটা জেনে গেছেন। তাহলে টুডেজ টপিকস, কোলন দিয়ে এখানে কি দিব? ডলার সাইন। টুডেজ টপিকস, ঠিক আছে কি? না ভাই, সামনে ডলার সাইন দিতে হবে। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, ওকে, তাহলে আমরা আজকে অনেক কিছু শিখে ফেলছি। এখন আপনাদের কোশ্চেন আছে কোনো? জি না। কারো নাই? হ্যাঁ ভাইয়া বলেন। হ্যাঁ, একটা কোয়েশ্চেন আছে। অবশ্যই। হ্যাঁ, ডলার সাইনের ওখানে এম্পারসেন্ট ইউজ করা যাবে না? ডলার সাইনের এখানে এম্পারসেন্ট এটা ল্যাঙ্গুয়েজ ফ্যাক্ট করে ভাইয়া। ও, এক এক ল্যাঙ্গুয়েজে এক এক রকম। হ্যাঁ, বুঝতে পারছেন? যেমন আপনি সি প্রোগ্রামিং যদি করে থাকেন, ওইখানে পাবেন কি ফ্লোট, কিন্তু এইখানে ফ্লোট নাই, এখানে ডাবল। বুঝতে পারছেন? জি ভাই। এইখানে এক একটা দিয়ে এক একটা প্রকাশ করবে। ওকে, তাহলে আমি ধরি একটু। হ্যাঁ সবাই রে, আপনি এখানে শুরু থেকে ধরবো আমি। ভয়তে আবার পালাইয়েন না কেউ। হ্যাঁ, আপন ইসলাম, আপন ইসলাম আছেন? জি ভাই আছে। আচ্ছা, আপনি বলেন এই যে ভয়েরটা যে আছে, এই ভয়েরটার কাজটা কি? ভয়েডের কাজ হলো, ভয়েড একটা হলো স্ট্রাকচার, এটা প্রোগ্রাম ভয়েড মেইন, এটা ডার্ট প্রোগ্রাম শুরু করার একটা হলো সিনট্যাক্স না স্ট্রাকচার। আচ্ছা, যদি ভয়েডটা আমি উঠে দেই তাহলে কি এরর আসবে? জি ভাই শিওর? আর কেউ? যে কোনো বাকিরা সবাই বলেন, এটা যদি আমি উঠাই দেই, ভয়েরটারে উঠাই দিলে এরর আসবে?
জি ভাই এরর আসবে। আসবে ভাই, এরর আসবে। না মত কার এটা বলেন যে আসবে না। আচ্ছা তাহলে উঠাই দিই। আপনারা তো তাহলে সব ফেল করেছেন। আচ্ছা এটা আপনাদেরকে শিখাইনি, এটা ফেল করার কারণ আছে, শিখাইনি। কারণ দেখলাম যে আপনারা সবাই বুঝতেছেন, এই জন্য এটাও বলে দিলাম আজকে যে এইখানে যেটা আছে ভয়েড, এই ভয়েডটা স্ট্রাকচারের ভিতরে পড়ে। হ্যাঁ, তো আপনি যদি এটা নাও দেন তবুও ভয়েড ধরে নেবে। বুঝতে পারছেন কি কি বলছি? আপনি যদি এখানে নাও দেন তবুও ও ভয়েড ধরে নেবে যে আমার কাছে ভয়েড আছে। এটা একটা রিটার্ন টাইপ, এটাকে বলা হয় রিটার্ন টাইপ। তো আমরা এগুলো পরে আসবো, যখন ফাংশন শিখবো তখন আসবো। ওকে, তারপর আসি এখানে আপনি হচ্ছে পবিত্র ভাইয়া, জি বলো। এই মেইন যেটা আছে এই মেইনের কাজটা কি? কম্পাইলারকে আইডেন্টিফাই করে দেওয়া, ওকে, প্রোগ্রামটা আইডেন্টিফাই করে দেওয়া। আচ্ছা, এরপর এই ফার্স্ট ব্র্যাকেটটা যদি না দিই তাহলে কি এরর আসবে? জি। আচ্ছা, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে তাই তো? জি। আপনি রিফাত ভাইয়া বলেন এই যে এইটাকে কি বলা হয়? এটাকে ভেরিয়েবল বলা হয়। ভেরিয়েবল। এটার নামকরণের দুই একটা আপনি একটা বলবেন, তারপরের জন যে আছে তার সে একটা বলবে, এভাবে একটা একটা করে। আপনি একটা বলেন ভেরিয়েবলের নামকরণের নিয়ম। ভেরিয়েবলের নামকরণ শুরুতে সংখ্যা ব্যবহার করা যাবে না। ওকে, স্কিপ আপনি। নেক্সট, এটাতে কি আছে? নাহিদ, নাহিদ বা সিদ্দিক তোমরা একটু ইয়া নিও, এই অ্যাটেন্ডেন্সের স্ক্রিনশট নিও যারা আছে আমাদের টিমের। ওকে, ইনি এনাকে তো চিনতে পারতেছি না বা বোঝা যাচ্ছে না, একটু বলবেন। ওইটা আপন আপন ক্যামেরা অন করছে। আপন, আচ্ছা। ফিরোজ ভাইয়া বলবো? হ্যাঁ হ্যাঁ বলেন ভাইয়া। জি ভাইয়া, ভেরিয়েবলের নামকরণের শুরুতে স্পেস ব্যবহার করা যাবে না। নামের শুরুতে স্পেস দিলে তো কোনো সমস্যা নাই। এটা কি সঠিক বলছে না ভুল বলছে? ভুল বলছে ভাই। সঠিকটা কি হবে? ভেরিয়েবলের মাঝখানে স্পেস ক্যাপিটাল লেটার ইউজ করা যাবে না। হ্যাঁ, সামনে পিছনে যদি আমি স্পেস দেই ও তো বুঝতেই পারবে না যে কি হয়েছে, তাই না? আচ্ছা, ওর এক মার্ক কাটে রাখা হবে, ও বোঝে নাই। আচ্ছা, নেক্সট ফিরোজ ইসলাম, আপনি একটা বলেন। শুরুতে ডিজিট ইউজ করা যাবে না। ডিজিট বলছে না একজন? বলছে একটা যে ডলার সাইন ইউজ করা যাবে রে, কিন্তু করব না। ক্যাপিটাল লেটার ইউজ করা যাবে না। যাবে কিন্তু করব না। এটা হচ্ছে একটা রিকোয়ার্ড, যেমন নাম্বারটা ইউজ করা যাবে না। হ্যাঁ, একটা হচ্ছে রিকোয়ার্ড আর একটা হচ্ছে ওয়ার্নিং। হ্যাঁ, আচ্ছা, ওকে। নেক্সট দোলন চাপা, আপনি একটা বলেন। ক্যামেল কেস ইউজ করা, যেমন আমরা 2 থেকে 3টা ওয়ার্ড নাম লিখবো। ফার্স্ট ওয়ার্ডটার নামের ক্ষেত্রে হচ্ছে স্মল লেটার থাকবে, দেন বাকিগুলার ফার্স্ট লেটারটা আমরা ক্যাপিটাল লেটার লিখবো। গুড, থ্যাংক ইউ। এরপরে কেউ আছেন মানে আরো সারা গেছে এরকম কেউ বলতে পারবেন? নাজিফা, ওকে। এমডি ফারুক, আন্ডারস্কোর ব্যবহার করা যাবে। হ্যাঁ, আন্ডারস্কোর ব্যবহার করা যাবে। ওকে, থ্যাংক ইউ। ফারুক, জি ভাই বলেন। আপনি কিছু বলবেন মানে সারা গেছে কোনোটা এরকম কিছু? সবচেয়ে বেস্ট প্র্যাকটিস ওইটাই, মানে কোনো স্পেশাল ক্যারেক্টার বা নাম না দিয়ে আমরা সরাসরি ওই যে মানে ছোট হাতের বড় হাতের দিয়েই এইভাবে জয়েনিং করে ভেরিয়েবল করলে। এই যে এগুলো কিন্তু এখানে লেখা ছিল না, ভেরিয়েবলের নামকরণ। যেমন আপনার মানে ওইখানে যেটা বলছে যে আপনার ডলার সাইন এবং আন্ডারস্কোর বাদে
কোনোটাই ব্যবহার করা যাবে না। স্পেশাল ক্যারেক্টার যেগুলা, স্পেশাল ক্যারেক্টার কেউ কি বলতে পারেন কি কি? ওই তো স্টার আছে, হ্যাঁ পার্সেন্ট সাইন আছে। হ্যাঁ হ্যাঁ, গুড, আপনারা বুঝতে পারছেন। তো এই স্পেশাল ক্যারেক্টার যেগুলো আছে এগুলো ব্যবহার করা যাবে না, সামনে পিছনে যেখানে হোক না কেন। হ্যাঁ, ওগুলা বাদ দিয়ে ওই স্পেশালের ভিতরে শুধু হচ্ছে ডলারটা আর আন্ডারস্কোরটাকে পারমিশন দেওয়া আছে, বাকিগুলো একটাও নেই। ঠিক আছে, আপনি যদি স্টার ব্যবহার করেন এরর দিবে, আপনি যদি স্ল্যাশ ব্যবহার করেন তাও এরর দিবে। ওকে, এরপর হচ্ছে মৃদুল। জি ভাইয়া বলেন। আপনি বলেন, এই যে এখানে যেটা আছে এটা হচ্ছে আপনার ডাবল কোটেশনে আর এটা হচ্ছে সিঙ্গেল কোটেশনে। জি, তাহলে এই দুটোর ভিতরে পার্থক্যটা বা এটাকে কি বলা হয়, টাইপটা? এটা হচ্ছে ডাটা টাইপ ভেরিয়েবল। হ্যাঁ, প্রথমটা হচ্ছে আমাদের প্ল্যাটফর্ম নেম, যেটা আমরা শুরু করব। এখানে আপনি দিচ্ছেন ডাবল কোটেশন দিয়ে codarargon.com, এটা হচ্ছে আমার প্ল্যাটফর্মের একটা নাম যেটা থাকে, সেটা ডাবল কোটেশন দিয়ে লিখতে হয় শুরুতে। আর যেটা দ্বিতীয়ত বলছেন আমাকে যে ডাটা সিনট্যাক্স বা ভেরিয়েবল, ডাটা সিনট্যাক্স এবং ভেরিয়েবল হচ্ছে আমাদের একগুলো বৈশিষ্ট্য। ভেরিয়েবল বলতে শর্ত বা উপাদান, যার মাধ্যমে আমরা প্রোগ্রামটাকে একটু মানে ধাপে ধাপে সম্পূর্ণ করার চেষ্টা করতে পারি। অনেক 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 হয়ে গেছে, আর আপনার বলা যাবে না। এরপর হচ্ছে শাহিন মিয়া। হ্যাঁ, এটার কাজ কি? এটা তো এই যে প্রিন্ট করা, যেটা ভেরিয়েবলে আমরা মানে কি দেখাতে যাচ্ছি ওটা প্রিন্ট করলে যেটা আমরা ফলাফল পাবো আর কি, রেজাল্ট। প্রিন্টের পিটা যদি আমি খুশিতে বড় দিয়ে দিই তাহলে তো হবে না, হবে না, সব স্মলে থাকতে হবে, তাই তো? জি। আচ্ছা, এরপরে এই যে ব্র্যাকেটটা যদি এখানে সেকেন্ড ব্র্যাকেট দেই তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিলেও তো হবে না, হবে না। নেক্সট কে আছেন? ডলারটা কেন ব্যবহার করছি? আমি বলবো না না না, নেক্সট নেক্সট। ওকে, নেক্সট কে আছে? ফাতেমা জামিল। জি ভাইয়া। ডলার সাইনটা যেটা আছে আমরা এটা কেন ব্যবহার করব না? কেন ব্যবহার করব না? না না, সরি, আমার ভুল হয়েছে। মানে কেন ব্যবহার করব বা কেন দিলাম এটা? ভাইয়া, কোটেশনের মধ্যে আমরা যে ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করছি সেটা আইডেন্টিফাই করার জন্য হচ্ছে ডলার সাইনটা দেওয়া হয়েছে। ওকে, থ্যাংক ইউ। নেক্সট কে আছেন? ফজলে রাব্বি বলছে। জাকারিয়া লাবিব বলছেন। কেফায়েতুল্লাহ ভাইয়া। লিশামণি। জাকারি ভাইয়া পিসিতে। ভাই আপনি কি উত্তর দিতে পারবেন যে এই একটা স্টেটমেন্টের শেষে কি ব্যবহার করা হয়? পারবেন? আচ্ছা, আপনি তো পিসিতে আছেন। জাহিদুল ইসলাম। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ মামুন ভাই। জি ভাইয়া, ভালো আছেন? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ। স্টেটমেন্টের শেষে হচ্ছে সেমিকোলন ইউজ করা লাগে। ওহ গুড, ঠিক আছে, থ্যাংক ইউ। সেমিকোলন দিতে হবে। ওকে, এরপরে সবই তো শেষ হয়ে গেল। আচ্ছা, আরো দু একটা বাকি আছে। ওবায়দুল ইসলাম ভাই, শুনতে পাচ্ছেন? ভাইয়া শুনতে পাচ্ছেন আমরা? আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, আমরা ক্লাসটা তো আপনাদের যেখানে সবারই পরীক্ষা, তো আমরা হচ্ছে এই যে প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে, আমাদের ক্লাস টপিকস কিন্তু শেষ। আমি হচ্ছে একটু রিভিশন দিচ্ছি যেন আপনাদের কোনো কোশ্চেন থাকলে বা জড়তাটা আছে এটা কেটে যায়। আপনাদের যদি কারো ইমার্জেন্সি থেকে থাকে আপনারা কুইট করতে পারেন আজকের মতো। আচ্ছা, আমরা আর বেশিক্ষণ চালাবো না, অবশ্যই একটু পরে আমরা শেষ করব। এরপর হচ্ছে সিদ্দিক, বা তোমরা স্ক্রিনশট নিছো? নাইস আর সিদ্দিক। জি ভাইয়া, নেওয়া আছে। ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, এখানে কোথায় ছাড়া গেছে? শাহিন মিয়া বা শহীদুল ইসলাম ভাইয়া বলবেন? জি, আসসালামু আলাইকুম ভাই।
ভাইয়া আপনি বলেন তো কমেন্ট কয় প্রকার? কমেন্ট হচ্ছে দুই প্রকার, সিঙ্গেল লাইন আর হচ্ছে ডাবল। ওকে, আর বলা যাবে না, মাল্টিপল আর বলা যাবে না। সাব্বির ভাইয়া, ওকে আচ্ছা আচ্ছা সাব্বির ভাই শুনতে পাচ্ছেন? এখানে আছে বলছি নি রায়হান চৌধুরী। জি আসসালামু আলাইকুম ভাইয়া, বলুন। এই আপনি তো অনেকগুলো অ্যান্সার দিছেন, আপনি না। রুবেল হোসেন, রুবেল হোসেন হ্যাঁ, তুমি বলো মাল্টি লাইন আর সিঙ্গেল লাইনের ভিতরে পার্থক্যটা কি? মাল্টি লাইনে শুধু আমরা একটাই কমেন্ট দিতে পারবো, একটা লাইন কমেন্ট করতে পারবো, তাই না? এটা কি দিয়ে করা হয়? এটা হচ্ছে একটা ইয়া দিয়ে স্ল্যাশ, একটা স্ল্যাশ না, ফরওয়ার্ড স্ল্যাশ, দুইটা ফরওয়ার্ড স্ল্যাশ, তাই না? হ্যাঁ মাল্টি লাইন না, সরি আমার ভুল হয়েছে মনে হয়। মানে আমি বলতেছি যে সিঙ্গেল লাইনের ক্ষেত্রে কি ব্যবহার করা হয় এটা বলতেছি। সিঙ্গেল লাইনের ক্ষেত্রে সিঙ্গেল কোটেশন না, ডাবল ফরওয়ার্ড স্ল্যাশ ব্যবহার করা হয়। হ্যাঁ, ডাবল ফরওয়ার্ড স্ল্যাশ ব্যবহার করা হবে। তানজিনা আক্তার শুধু বলেন। আপনি বলবেন যেটা, সেটা হচ্ছে যে মাল্টি লাইনের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি? মাল্টি লাইন কমেন্ট, মাল্টি লাইন কমেন্টসের ক্ষেত্রে আমরা ফরওয়ার্ড স্ল্যাশ স্টার, তারপর ভিতরে হচ্ছে আমরা একাধিক লাইনে যে কমেন্ট লিখবো, লিখে তারপর হচ্ছে স্টার ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে শেষ করব। থ্যাংক ইউ। তাহলে আপনারা তো সবাই শিখে গেছেন। তাহলে আমাদের আজকের যে টপিকসটা ছিল ডার্ট প্রোগ্রামে লেখার সিনট্যাক্স, কোড কিভাবে চালানো হবে, সিঙ্গেল লাইন, মাল্টি লাইন, ভেরিয়েবল, ডাটা টাইপ, অল শেষ। কিওয়ার্ডগুলো আমরা দেখছিলাম, যদিও আমরা ওটা পরবর্তীতে আরও ডিটেলসে যাব। আমাদের আরেকটা হচ্ছে ডাটা টাইপের ছোট্ট পরিচয়, যেটা আমাদের লাগবে। যারা আছেন একটু 2 মিনিট থাকবেন, আমরা শেষ করব। ডাটা টাইপ আমাদের আগামী ক্লাসে হবে। ডাটা টাইপ কি? ডাটা টাইপটা হচ্ছে আমরা এইখানে যে লেখাগুলো লিখতেছি, যেমন টেক্সট আকারে কিছু একটা লিখতেছি, এইটার যে টাইপটা, যেমন এটা হবে স্ট্রিং টাইপ বলে এটাকে। আবার কিছু টাইপ আছে আপনার ডাবল টাইপের, মানে দশমিক সংখ্যা হবে। আবার কিছু হবে আপনার ইন্টেজার টাইপ, মানে পূর্ণ সংখ্যা, যেটাতে দশমিক থাকবে না। আবার কিছু হবে সত্য মিথ্যা, এটাকে বলো আমরা ট্রু ফলস। আরও কিছু থাকতে পারে, নাম থাকতে পারে, যেটা হতে পারে যে নামটা হচ্ছে গ্লোবাল, যেমন এই যে ভেরিয়েবল যেটা লিখছি আমরা, ভেরিয়েবলটা দুইটাই মিনিং করে, যে অল টাইপ। হ্যাঁ, এখানে স্ট্রিং দিতে পারেন, আপনি ট্রু ফলস দিতে পারেন। একটা এক্সাম্পল দেই, যেমন এখানে আমি যদি হচ্ছে ট্রু লিখি, ট্রু লেখা মানে কি? এটা হচ্ছে বুলিয়ান টাইপ, আমরা যেটাকে বলি সত্য মিথ্যা, এটা বুলিয়ান টাইপ। তো এখানে ভার লেখা মানে হচ্ছে ডাইনামিক, এখানে আমরা ডাইনামিকও যদি লিখে দিই, ডাইনামিক এটাও একটা টাইপ, এটাও হচ্ছে এরকম। আবার হচ্ছে স্ট্রিং যেটা আছে, এখন আমি যদি এটাতে স্ট্রিং লিখি, তাহলে স্ট্রিং বলতে আমি একটু আগে বুঝাইলাম যে এই কোটেশনের ভিতরে যা কিছু লেখা হবে সেটা স্ট্রিং। তো এটার ভিতরে তো কোটেশন নাই, এই জন্য এটাতে এরর আসবে যে এই টাইপের সাথে এটা মেলে না, এটা একটা। তো আগামী ক্লাসে আমরা এই টাইপগুলো নিয়ে আলোচনা করব। এবং আজকের যে ক্লাসটা আছে, আজকের ক্লাসের পর আগামী পরশু দিন মেবি বুধবারে ক্লাস আছে। বুধবার যে ক্লাসটা হবে আপনারা অবশ্যই জয়েন করবেন, এবং যে টপিকসটা আজকে পড়ানো হলো এটা একটু ফলো আপ করবেন। হ্যাঁ, প্র্যাকটিস করবেন। আর একটু ডাট, এই যে ডাট গিগ ফর গিগস আছে, এরকম আরও অনেকগুলো আপনি সার্চ দিলে এখানে পেয়ে যাবেন। আর আমাদের হচ্ছে ডাটের অ্যাপ বানাচ্ছি, যদিও আমাদের এটা সময় লাগতেছে, আমি সময় পাচ্ছি না। তো এটা হয়ে গেলে আপনারা ওখান থেকেও দেখে নিতে পারবেন ডাটের। আর আমাদের এখান থেকে যখন শেষ হয়ে যাবে, আমরা প্রত্যেকটা সেকশন শেষে আমরা একটা কুইজ টেস্ট এরকম নিব, বুঝতে পারছেন? সবাইরে ধরবো না, যারা আগ্রহী বা অ্যান্সার দিতে চান ওখান থেকে কয়েকজনকে ধরে আমরা কুইজটা নিব, ঠিক আছে? আবার এর ভিতরে অ্যাসাইনমেন্টের জন্য সবগুলো থাকবে। অর্থাৎ আমাদের যে 10টা ক্লাস হবে, আপনারা যদি 10টা ক্লাস মানে এক্সট্রাভাবে আপনাকে কখনো পড়তে হবে না, আপনি এই 10টা ক্লাসের ভিতরে মনোযোগ দিয়ে 1 ঘন্টা হোক বা 1.5 ঘন্টা হোক ক্লাসটা করবেন, তাহলে আপনার এই প্রোগ্রামের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। আপনাকে আলাদাভাবে পড়তে হবে না। আলাদাভাবে কারা পড়বেন? যাদের ইচ্ছে আছে এই সফটওয়্যার সেক্টরে আসার জন্য, হ্যাঁ, তারা এটাকে আরও ভালো করে পারবেন। আমি তো এখানে ওভারঅল মানে বেসিক থেকে অ্যাডভান্সের দিকে যাওয়ার চেষ্টা করব।
কিন্তু বেসিকটাকে আমরা ফোকাস করব বেশি। আর যারা হচ্ছে এটাকে অ্যাডভান্স লেভেলে পড়বেন তারা হচ্ছে আমাকে অ্যাডভান্স কোশ্চেন করতে পারবেন। ঠিক আছে? কোশ্চেন করলে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব সর্বোচ্চ। আমরা এখনও শিখতেছি, যদি আটকায় যাই অবশ্যই আমরা গুগল করব সবার সাথে নিয়ে, বা এখানে যারা পারে তাদের সাথে সাহায্য নিব। ঠিক আছে? কিন্তু কোশ্চেন করতে হবে, কোশ্চেন না করলে জড়তাটা কাটবে না। ঠিক আছে? ওকে, এখানে আরেকটা জিনিস আমার বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে নেওয়া হলে আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই কোশ্চেন হবে। এখানে আরেকটা জিনিস আছে, এই যে আমাদের এটাকে অ্যাসাইনমেন্ট, এটা একটা অপারেটর বলা যায়, আমরা এইটা বলি নাই যদিও। তাহলে আমাদের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে প্রথমে ডাটা টাইপটা লিখতে হবে, এরপর হচ্ছে এই ভেরিয়েবলের নামটা লিখতে হবে, এরপর যদি আমরা অ্যাসাইন করি তাহলে অ্যাসাইনমেন্টের জন্য আমাকে ইকুয়াল দিতে হবে, এরপরে যে ভেরিয়েবলটা বা ভ্যালুটা বসাইতে যাচ্ছি আমি ওই ভ্যালুটা লিখতে হবে। আপনারা যদি কেউ বলেন যে আমি একটা ডাটা টাইপ রেডি করে রাখবো কিন্তু কিছু লিখবো না, যেমন ভার দিলাম মাই নেম, মাই নেম লিখলাম, লিখে এখানে লিখলাম হচ্ছে মামুন, কিন্তু আমি এটাতে ভ্যারিয়েবল অ্যাসাইন করব না, ভ্যালু অ্যাসাইন করব না। মাই নেম লিখছি কিন্তু ভ্যালুটা অ্যাসাইন করব না, তাহলে কি হবে? তাহলে হবে এই যে এটা যে আছে এটাকে অ্যাসাইনটাকে উঠাই দেব, ডাইরেক্ট মাই নেমটা লিখে দেব। তা এটা কিন্তু ভ্যারিয়েবল অ্যাসাইন হয়ে গেছে। পরবর্তীতে আপনি চাইলে যে কোনো সময় এইখানে অথবা এই জায়গাতে মাই নেম ইকুয়াল মামুন, অর্থাৎ যে কোনো জায়গায় আপনি লিখতে পারবেন, তখন আপনাকে আর ডাটা টাইপটা আলাদাভাবে লিখতে হবে না। বুঝতে পারছেন? মাথায় কি ঢুকছে? জি ভাই, বুঝছি। আচ্ছা, ঢুকছে ভাই। ওকে, এখন এখানে আরেকটা জিনিস আমরা ছাড়া গেছি, আপনাদের সময় আছে তো 2-4 মিনিট? নাকি বোরিং লাগলে বলেন, আমরা আজকে স্টপ করি। মানে আপনারা বুঝতেছেন বলে হচ্ছে আমি আর একটু অ্যাডভান্স শিখাইতে যাচ্ছি, কারণ আমার সিলেবাসের এটা বাইরে। বুঝতে পারছেন? এটা হচ্ছে অ্যাডভান্সের দিকে, ওটার থেকে একটু অ্যাডভান্স। যদি কেউ না বোঝেন কোনো সমস্যা নেই, হ্যাঁ, যারা বুঝতেছেন তারা মজা পাবেন। এখানে অ্যাডভান্স কি দুইটা ভেরিয়েবল করা, মানে কনকেট করা ওটা? না 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 না, এটা হচ্ছে প্রথমের দিকে জাস্ট খালি ইনিশিয়াল ক্রিয়েট করা, ভেরিয়েবলটার নাম ক্রিয়েট করা, আর এইখানে হচ্ছে ইনিশিয়াল করা। তো আমি যদি এখানে এই প্রিন্ট দেই, এটার পরে আমাকে জাস্ট, আচ্ছা এগুলো ডিলিট করে দিই, আমার এগুলো দরকার নেই। এখানে যদি আমি মাই নেম লিখি তাহলে এখানে কি প্রিন্ট করবে বলেন তো? মামুন প্রিন্ট করবে। এখন এখানে যদি আমি আবার লিখি মাই নেম ইসলাম, এখন কি প্রিন্ট করবে বলেন তো? মামুন ইসলাম। আর কেউ বলবেন? ওর মনে হয় এরর দিবে। কেন দিবে? কারণ দুইটা ভেরিয়েবলের নামই একই হয়ে গেল না। আচ্ছা, ইসলাম শো করবে, ওটা রিপ্লেস হয়ে যাবে মনে হয়। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ভাইয়া সঠিক বলেছে। এখানে অ্যান্সারটা দিচ্ছি। ফার্স্ট যেটা একজন বলছে যে মামুন ইসলাম প্রিন্ট করবে, মামুন ইসলাম প্রিন্ট করবে না, কারণটা হচ্ছে যে এখানে আমি অ্যাসাইন করেছি একটা ভেরিয়েবলের নামটা অ্যাসাইন করার পর আমি এখানে নামটাতে মামুন ঢুকাই দিলাম। অর্থাৎ আমি ফার্স্টে বলছিলাম যে ভেরিয়েবলটা হচ্ছে একটা স্টোরের নাম বা যে স্টোরেজের নাম, ওই জায়গাটাতে যে ধরেন যে একটা ঝুড়ি, এই ঝুড়ির ভিতরে আমি প্রথমে কিছুই রাখিনি, হ্যাঁ, প্রথমের দিকে কিছুই রাখলাম না রাখার ফলে এটাতে ফাঁকা ঢুকছে। এরপরে আমি এখানে এসে মামুনটাকে ঢুকাই দিলাম, তাহলে ঝুড়ি ভর্তি হলো কি দিয়ে? মামুন দিয়ে। তো এই পর্যন্ত এসে কিন্তু মামুন আছে, এইখানে এসে মামুনটা চেঞ্জ হয়ে গেছে, তো ঝুড়ি ওভাররাইট হয়ে গেছে, রাইট, ওভাররাইট হয়ে এখানে মামুনটার জায়গায় ইসলাম ঢুকে গেল। তখন আগে যে ভ্যালুটা ছিল ওটা ভ্যানিশ হওয়ার পরে এখানে ইসলাম চলে আসছে, তখন এইখানে লাস্টে যেটা আসছে লাস্টেরটা ধরে আছে। আর আরেকটা আপু বললো যে হচ্ছে ডুপ্লিকেট নাম লেখার ফলে এটা এরর আসবে। ডুপ্লিকেট নাম কখন হয়? যখন একই টাইপের যে টাইপটা যেটা আছে টাইপ বারবার অ্যাসাইন করা হবে। আমি যদি এইখানে টাইপ দিছি মামুন, এইখানে আবার যদি একটা টাইপ লিখি মামুন, আবার এখানে আরেকটা টাইপ লিখি মামুন, তাহলে প্রত্যেকটাতে এরর খাবে। ও বলবে যে ভার লেখার ফলে এর নতুন একটা মামুন, মানে মাই নেম আরেকটা নতুন। কিন্তু এইটা অ্যাসাইন না লেখার পরে টাইপটা কিন্তু লিখিনি আমি। প্রথমেরটাকে বলা হয় টাইপ, পরেরটাকে বলা হয় ভেরিয়েবল নেম, তারপরটাকে অ্যাসাইনমেন্ট, আর এই দিকেরটাকে বলা হয় ভ্যালু। মনে থাকবে? আমি একটু সুবিধার জন্য আপনাদের লিখে দিই।
এই যে এখানে হবে টাইপ, এটাকে হবে ভেরিয়েবল, এটা হবে ইকুয়াল মানে অ্যাসাইন, আর এটা হবে ভ্যালু, এরপর হচ্ছে কোলন। এইটা হচ্ছে স্ট্রাকচার, একটা এক লাইনের ভেরিয়েবলের ক্ষেত্রে স্ট্রাকচার। আপনারা কি বুঝতে পারছেন এই পর্যন্ত, নাকি মাথার উপরে গেল? বুঝছি। আচ্ছা, কে বুঝেন না আমাকে একটু বলেন, আমি আর একটু কনসেপ্ট ক্লিয়ার করি। সবাই বুঝছেন? জি ভাই বুঝছি। না রে বিন্দাস, আপনারা তো ব্রিলিয়ান্ট। আচ্ছা, তাহলে আমাদের এই ক্লাস টপিকস এখানে ছিল। আর একটু লাস্ট আরেকটা দিয়ে দিই। আপনারা আমাকে তাহলে বলেন, এই মাই নেমের পরে যদি আমি এখানে একটা মাই নেম প্রিন্ট করলাম, এখানে একটা মাই নেম প্রিন্ট করলাম, এখানে একটা মাই নেম প্রিন্ট করলাম, তাহলে ফার্স্টে কে অ্যান্সার দিবেন বলেন? এগুলোর আমার দরকার নেই, এগুলো উঠে দিই। কে বলবেন বলেন বলেন। মানে কি আউটপুট আসবে সেটা মানে না না, অ্যানসারটা কে দিবেন আমাকে, এই যে জাস্ট নামটা বলবেন যে ভাই আমি দেব। কোশ্চেনটা আরেকবার বলুন। এইখানে আমি প্রিন্ট লিখছি একটা মাই নেম, আরেকটা মাই নেম প্রিন্ট লিখছি, আরেকটা মাই নেম প্রিন্ট লিখছি, তাহলে আউটপুটে কি কি দেখাবে আমাকে অ্যানসারটা কে দিবেন, এটা একটা নামটা বলবেন যে ভাই আমি বলবো। ভাই আমি দেব। আউটপুটে মানে ইসলামী আসবে। না না না, অ্যানসার বলা যাবে না তো। আমি জাস্ট নাম জানতে চাচ্ছি যে কে পারবেন, আমি দেখতে যাচ্ছি যে আসলে কনফিডেন্ট কার আছে। পারবো ভাই। রিফাত পারবো। শাহিন জি ভাই পারবো। ওকে, মুন্না আর কেউ? আমি পারবো মনে হয়। নাজিফা গুড। আরে সাহস করে বলছেন, এটাই তো বিশাল। পারেন না পারেন পরের হিসাব, এটা তো শিখেই নেই আপনি। দেখো এখানে লেখা আছে ভার, ভার দেওয়ার ফলে মাই নেম লেখা আছে, আর এখানে প্রিন্ট করেছে কি মাই নেম। প্রিন্টের কাজই হচ্ছে যা পাবে তাই প্রিন্ট করো, তাহলে এখানে ডাইরেক্ট চলে আসবে কি ফাঁকা, মানে নাল আসবে, নাল। এরপরে আসি, মানে কোনো কিছু দেয়নি, ওটা নাল আসে, ওই টাইপে আমরা পরে আসবো। এরপর মানে ধরে নেন যে এটাতে কিছু নেই। দ্বিতীয়ত হচ্ছে মাই নেমের ভিতরে মামুন ঢুকাই দিছি, প্রিন্ট করলাম মামুন, এখানে কি আসবে মামুন। এরপর এটা আসলো, রিপ্লেস হয়ে গেল কন্টেইনার ফুল, কন্টেইনারটা রিপ্লেস হয়ে আগে যেটা মামুন ছিল ওটারে ফালাই দিয়ে ঢুকাই দিল কি ইসলাম, এখানে চলে আসবে তখন ইসলাম। বুঝছেন এবার সবাই? এখন এখন জিজ্ঞাসা করেন না যে নালটা কি আসলো, নালটা পরে ওই টাইপ আগামীকালকের ক্লাসের টপিক ওটা। পারবেন সবাই? জি ভাই। এইটা পারলে তো আপনারা অনেক অ্যাডভান্সে চলে গেছেন। মানে এটা যদিও আমার শিডিউলে ছিল না আজকে, বুঝতে পারছেন? আপনারা যদি হচ্ছে ক্লাস করেন, ক্লাস করার সময় যদি দেখি যে আপনাদের অ্যাক্টিভিটিস খুবই ভালো, তাহলে আমি এটার পাশাপাশি আপনাদেরকে আরও দরকার হলে দুই একটা অ্যাডভান্স শিখাই দেবো। হ্যাঁ, কারণ আপনারা যারা সফটওয়্যার ডেভেলপমেন্টে আসতে চান, এগুলো অনেক জিনিস আছে ভাই, খুব ইজি। কিন্তু আপনি ইয়াতে টিউটোরিয়াল দেখবেন গুগলে বা ওই হোয়াটসঅ্যাপে, সরি ওই ইউটিউবে, এক একজন এক একভাবে বুঝাবে। তো আমরা এখানে যেটা করতেছি এটা লাইভ সেশন, আপনি একটা জিনিস বুঝবেন, আপনাকে কোশ্চেন করে আপনি আবার ক্লিয়ার হতে পারবেন। কিন্তু অনলাইনে যেটা হয়, অনলাইনে অনেক কোর্স আছে, আপনি দেখে কোশ্চেনটা করতে পারবেন, একটা জায়গায় আটকে যাবেন। হ্যাঁ, ওটাই অ্যাভারেজ হিসেবে হয়ে যাবে। তো আজকে আমাদের এই পর্যন্তই সেশন রাখতে যাচ্ছি। আপনাদের কার যেন কোশ্চেন ছিল একটা? জি ভাইয়া বলেন। কমেন্টটা কই কই গেল কমেন্ট? একজন পরে শোনান কি কমেন্ট করছে। ভাই উনি বলছে আমরা প্রতিটা রেজাল্টের জন্য আলাদা প্রিন্ট করি, সেটা কি একবারে করা যায় না? আরে 100% যাবে, আপনি চাইছেন আর এটা না হয়ে পারে, এটা শিখাই দিই। আচ্ছা এটা থাক, এখানে হচ্ছে এটা থাকলো। আপনি যদি একসাথে কয়েকটাকে লিখতে চান, অনেকগুলো লেখা, তাহলে আপনাকে কী করতে হবে, এই প্রিন্ট লেখাটা লিখতে হবে। দেওয়ার পরে কোটেশনের ভিতরে কোটেশন দিবেন। এই কোটেশনের ভিতরে আমি বলছিলাম যে যা মন চায় তাই লিখতে পারবেন। হ্যাঁ, লিখে এখানে আসবে কি হাজিবাজি যা লিখছি আমি সব এখানে শো করবে। আপনার কোশ্চেনটা হচ্ছে যে আমি এক লাইনের ভিতরে সবগুলো যদি দেখাইতে চাই তাহলে কী করতে হবে, আপনাকে লিখতে হবে ধরেন যে নেম, লেখাটা লিখলেন, এরপর আপনি নেম শো করবেন, এই যে ভেরিয়েবলের নাম দিলেন, তা ভেরিয়েবলের নাম তো ভুল হয়েছে আমার, এই যে মাই নেম দিতে হবে, তখন এখানে কী শো করবে মাই নেম। এরপরে যদি আপনার ধরেন এইখানে
আরো একটা ডাটা আছে, এডুকেশন। এখানে হচ্ছে হ্যাঁ বিএসসি এনসিএসসি। এখন এডুকেশনটাকে দেখাবেন, কমা দিবেন, মানে কমাটা কিন্তু যে কোটেশনের বাইরে যেগুলো দিবেন সেগুলো এইভাবে দেবেন। এরপরে হচ্ছে আপনি লিখবেন কি, সরি এডুকেশন, এডুকেশন। এরপর আবার ওই যে যেভাবে আগে দিছিলেন এডুকেশন, আরও 10টা এরকম 1000টা দিলেও দিতে পারেন। এখন যদি বলেন যে কমাটা দিলে না হবে, কমা ওয়ান চাইলে দিবেন, না হলে নাই। এখানে যেটা দেখাবেন, যেটা লাল কালি দেখতেছেন সেটা এখানে লেখা দেখাবে, যেটা হচ্ছে আপনার ভেরিয়েবল টাইপের দেখেন নামের সাথে এটাই। তাহলে নাম আসলো একসাথে হচ্ছে, আমি উল্টা করে ফেলছি ভাইয়া আপনি এডুকেশন ওখানে একটু ভুল করছেন। ও সরি, এটা এরর দেওয়ার কথা ছিল, এটা ভুলেছে, ও ভেরিয়েবলটা ফাঁকা আসছে। তাহলে ঠিক আছে এবার বুঝতে পারছেন কি আপনি যে কোশ্চেনটা করছেন? জি ভাইয়া, গুড। দেখেন উনি কিন্তু একটা মানে খুব চমৎকার প্রশ্ন করছে। তো আপনারা এইভাবে করবেন, করলে মনের মধ্যে কোশ্চেন আসলে আপনার জন্য 10 জন শিখতে পারবে। ঠিক আছে, আরো কোনো কোশ্চেন আছে কারো? একটু শর্ট করবেন, যদি না থাকে আমরা তাহলে সেশনটা শেষ করব। জি ভাই, আজকে আপাতত নাই, শেষ করতে পারবো। আচ্ছা ওকে, তাহলে লাস্ট পর্যন্ত আছে কত, 23 জন। তাহলে আশা করব আমরা আগামী ক্লাসগুলোতেও সবাই কন্টিনিউ করব, পারবো না? ক্লাস কি ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? জি ভাই অনেক সুন্দর, বোঝা যায়? ভাই বেশি বুঝান ভাই। আমি তো বলছি যে এখানে আম জনতার জন্য, আপনারা যারা অ্যাডভান্স তাদের জন্য একটু বোরিং লাগবে যে ভাই বেশি কথা বলতেছে। না ভাই বেশি বলে মাথায় মানে ঢুকে বেশি, তা ঠিক আছে, এরকম কোনো চিন্তা করি নাই। আচ্ছা মানে আমি একটু ডিটেলসে বলি কেন, যে আপনি যখন এইটার ভিত্তিটা যদি একটা বিল্ডিং বানাবেন, বিল্ডিং এর ভিত্তিটা যদি আপনার নড়বড়ে হয়, পরবর্তীতে যতই আপনি স্ট্রাকচার মানে যত তলায় করেন না কেন ভেঙে পড়তে সময় লাগবে না। হ্যাঁ, তো আপনাদের এই প্রোগ্রামিং যে ভিত্তিটা আছে এটা যদি আপনি স্ট্রং করেন, যারা সফটওয়্যার ডেভেলপমেন্টে আসবেন তাদের জন্য খুবই মানে একটা হেল্পফুল হবে। আর যারা সফটওয়্যার ডেভেলপমেন্টে আসবেন না, যদি বিএসসি করেন, এটা তো আপনার খুবই কাজে লাগবে, যে আপনার প্রোগ্রামিংটা আর মুখস্থ করা লাগবে না, বা এই আশপাশ থেকে টোকেন নেওয়া লাগবে না, দেখা লাগবে না। আর যারা ডিপ্লোমা করতেছেন তাদের জন্য খুব হেল্পফুল। ঠিক আছে, আচ্ছা তাহলে কোশ্চেন না থাকলে আমরা ক্লাস অফ করে দিচ্ছি। হ্যাঁ।